আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য সাইকেল 1 বা ফেজ 1 আমাদের চলমান ছিল। তাপগতিবিদ্যা অধ্যায়টি আমরা খুব ভালো মতো পড়েছি। এবার আমাদের পরবর্তী চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টি আমরা একটু দ্রুত গতিতে দৌড়াবো, যেন খুব কম ক্লাসের মধ্যে বাট অনেক লং ডিউরেশনের ক্লাস করে করে আমরা যেন অধ্যায়টা খুব এফিসিয়েন্ট ওয়েতে শেষ করে ফেলতে পারি। তাপগতিবিদ্যা খুব স্লোলি পড়েছি, আমি আগেই বলেছিলাম। পরের চ্যাপ্টারগুলো একটু দ্রুত গতিতে এগোবো এবং আপনারা আমার গতির সাথে ম্যাচ করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাকে যদি ঠিকঠাকভাবে দেখতে পান, শুনতে পান, আমাকে জানাবেন। আমরা দেরি করবো না, আমরা খুব দ্রুতই আমাদের পড়াশোনার দিকে চলে যাব। যারা যারা যুক্ত হয়েছেন একটু জানাবেন কাইন্ডলি যে আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। মিনহাজুল, মাহফুজ আর ফিজু, তিনজন একটু জানাবেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের কি ভাইয়া অধ্যায়ের নাম? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়। সো এই অধ্যায়ে আমাদের টোটাল লেকচার লাগবে, যদি টেকনিক্যালি আমরা ইয়ার মতো করে পড়তাম 1-1.5 ঘন্টা লেকচার নিতাম তাহলে 8-9টার মতো লেকচার লাগতো। বাট যেহেতু আমরা একটু লং ডিউরেশনের লেকচার নিব, সো 4 থেকে 5টা লেকচারের মধ্যে অধ্যায়টা খুব সুন্দরভাবে গোছানো এবং ডিটেইলড পড়া হবে। এমনভাবে পড়বো আমরা, আমি আপনাদেরকে এই জিনিসটা প্রমিস করতে পারি, এবং এটা আপনারা আমার প্রমিসে বিশ্বাস না করে আপনারা নিজেরা যাচাই করে দেখবেন। তাপগতিবিদ্যার ক্ষেত্রেও যাচাই করে দেখতে পারেন। আপনি কোনো বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেন ব্যাংক, এখানের কোনো কোয়েশ্চেনে আপনি আটকাবেন না। তাপগতিবিদ্যা আপনি নিজে একটা চ্যাপ্টার তো পড়িয়েছি, আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন যে কোনো কোয়েশ্চেনে আটকাচ্ছেন কিনা। নট আ সিঙ্গেল কোয়েশ্চেন, কোনোভাবেই আটকাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, 1-2টা যদি কোনোভাবে আটকান, এটা নিজেরাই ব্রেন স্টর্মিং করে চিন্তাভাবনা করে সলভ করে ট্রাই করবেন ইনশাল্লাহ। সেটাও আপনি বুঝে যাবেন, কোনো অসুবিধা হবে না। মানে আপনার মাথার উপর দিয়ে যাবে এক্সপ্লেনেশন, এমন কিছু থাকবে না, সব কিছু আপনি বুঝবেন ইনশাল্লাহ। সো কোয়েশ্চেন ব্যাংক আমরা সব কিছু পারবো। আর 2 হচ্ছে, আপনারা যদি টেস্ট পেপার সলভ করেন, মানে বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন যদি সলভ করেন, আপনি দেখবেন বোর্ড পরীক্ষার কোনো কোয়েশ্চেনে আপনি আটকাচ্ছেন না। সো আমাদের আর কি চাই বলেন? আমরা এইচএসসিতে ভালো করতে চাই, অ্যাডমিশনে ভালো করতে চাই, এটাই তো আমাদের চাওয়া এই সময়, এবং শিখতে চাই বিষয়গুলো ভিতর থেকে। এবং আমি আপনাদেরকে তো সব কিছু অনেক সুন্দরভাবে ভিজুয়ালাইজ করায় দেখানোর চেষ্টা করেছিলাম। ভিজুয়ালাইজেশন ছিল এবং খুব সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে আপনাদের কিন্তু লেকচারগুলো দিয়েছি আমি। আপনারা যদি আমার ক্লাসগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নোট করতে থাকেন, তাহলে আপনাদের খুব সুন্দর একটা নোট হবে, যেই নোটের বাইরে থেকে কোনো পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না। আপনারা যদি আমার নোটটা ভালো মতো পড়েন, আপনার বইও পড়তে হবে না, বাট আমি এটা একদমই রিকমেন্ডেড না, আপনি বই মাস্ট পড়বেন। যে কোনো একটা রাইটারের বই পড়ুন, কিন্তু পড়বেন। ওকে, সেই ছিল মোটামুটি একটা সামারাইজ লেকচারগুলো, কথাবার্তা। এখন আজকের লেকচারে কি পড়বো সেটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই। আমাদের আজকে হচ্ছে, সরি একটা সেকেন্ড, আজকে আমাদের প্রথম লেকচার। সো টোটাল লেকচার হবে আনুমানিক 5টা আশা করা যায়। আজকে হবে আমাদের প্রথম লেকচার। ওকে, কি কি পড়তে যাচ্ছি ভাই একটু আপনাদেরকে খুব দ্রুত আলোচনা করে দেখিয়ে দিই। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আদর্শ গ্যাস কি। মানে অধ্যায়ের নামটাই আমরা আগে পড়াশোনা করার চেষ্টা করব। অধ্যায়ের নাম দেখতে পাচ্ছেন, আদর্শ গ্যাস। সো অধ্যায়ের নাম শুধু গ্যাস কেন না, আদর্শ গ্যাস কেন হলো, এটা নিয়ে আলোচনা করব। এবং পরের অংশটা দেখেন, গ্যাসের গতিতত্ত্ব। সো গ্যাসের গতিতত্ত্ব জিনিসটা কি, বা গ্যাসের গতিতত্ত্ব আমাদের পড়ার দরকারটা কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। সো শুরু থেকে আলোচনা করবো যে অধ্যায়ের নামটা কেন আসলো, অধ্যায়ের নামটা ডিকোড করার চেষ্টা করবো। দেন ফার্দার বাদ বাকি টপিকগুলো তো আমরা ভিতরে গিয়ে পড়বই। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় নাম। টপিক কি কি ভাই আজকে পড়ছি? আদর্শ গ্যাস কি, কেন, গ্যাসের গতিতত্ত্ব কি, কেন কেন পড়বো এই জিনিসগুলো, সেটার উত্তর দেখার চেষ্টা করব। বয়েলের সূত্র খুব ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করব, চার্লসের সূত্র দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা করার শেষে আপনারা কি করতে পারবেন আমি আপনাদেরকে এখনই বলে দিই। ক্লাসটা যদি গুছিয়ে করতে পারেন, তাহলে আদর্শ গ্যাস কি, কেন, এগুলো খুব ভালো মতো এক্সপ্লেইন করতে পারবেন। গ্যাসের চাপ, গ্যাসের তাপমাত্রা, গ্যাসের চাপটা অনেকেই বুঝে, কিন্তু গ্যাসের তাপমাত্রাটা অনেকেই এক্সপ্লেইন করতে পারে না, যে তাপমাত্রা জিনিসটা কি, তাপমাত্রাটা কি, এটা অনেকে এক্সপ্লেন করতে পারেন। আজকে আমরা এই জিনিসটা ফিল করার চেষ্টা করব। যদিও তাপগতিবিদ্যা অধ্যায়ে আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি, এখানে আর একটু ভালো মতো জিনিসটা দেখাবো। সো চাপ, তাপমাত্রা, এগুলো আপনারা ব্যাখ্যা করতে পারবেন, খুব ভালো মতো হবে। এরপরে একটা সূত্র আপনারা দেখবেন, বয়েলের সূত্র, P is proportional to 1/v, বা V is inversely proportional to P। অথবা আবার অনেক সময় এরকমও দেখবেন। এখন এই দুইটা ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটটা কখন ইউজ করব, এটাকে আমরা জানি। অনেকে হয়তো এই অধ্যায়টা পড়েছেন। আপনারা কি এই জিনিসটা জানেন? P
আর ভি পরস্পর ব্যস্তানুপাতিক দুই জায়গাতেই। আপনারা জানেন যে যদি কখনো এরকম থাকে যে এক্স এবং ওয়াই দুইটা চলক আছে, এক্স আর ওয়াই দুইটা চলক, মাঝখানে সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নের মানে হচ্ছে ওয়াইকে এর মান যদি আপনি কোনো কারণে বাড়ান তাহলে এক্স এর মান বাড়বে। তাহলে ওয়াই এখানে ইন্ডিপেন্ডেন্ট চলক, এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট চলক, এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে। ওয়াই বাড়ালে এক্স বাড়বে, আর ওয়াই যদি আপনি কমান তাহলে আমাদের এক্স এর মানটাও কমবে। সো এগুলো একটা ব্যাপার স্যাপার আছে সমানুপাতিক চিহ্নের সাথে। তাহলে এখানেও এরকম পি এবং ভি ব্যস্তানুপাতিক। এই চিহ্নটা অনুযায়ী, উপরের লাইনটা অনুযায়ী ভি এখানে ইন্ডিপেন্ডেন্ট, পি ডিপেন্ডেন্ট, আর নিচের লাইনটা অনুযায়ী পি ইন্ডিপেন্ডেন্ট, ভি ডিপেন্ডেন্ট। এখন কোনটা সঠিক এবং কোনটা কখন ইউজ করব, যারা এই অধ্যায়টা আগে পড়েছেন তারা কি এটার এক্সপ্লেনেশন জানেন? জানলে জানাবেন, না জানলে আমরা শিখবো। বলুন, অনেকে যুক্ত হয়েছেন, একটু জানাবেন তাড়াতাড়ি বলুন। কথাবার্তা শুনতে পাচ্ছেন তো? তাহলে উত্তর দিব। আচ্ছা বলুন, কখন ভি ইজ প্রপোর্শনাল টু পি দিব আর কখন পি ইজ প্রপোর্শনাল টু 1/, মানে কখন পি আর ভি যে ব্যস্তানুপাতিক কোনটা কখন ইউজ করবো ওই দুইটা লাইনের মধ্যে? বলুন, ট্রাই করুন বলার। মিনহাস, ফিজু, অমিত, তারপর জিহানুদ্দিন, মাহির, মাহফুজুর রহমান খান, নুসরাত জাহান, নিশাদ, প্রতীক, সবাই একটু ট্রাই করুন বলার। ভাইয়া আমরা তো হচ্ছে এসএসসি দিব। হ্যাঁ, আপনারা কোন গ্রুপ? আপনাদের মনে ভুলে আপনারা লিঙ্ক কোথায় পেলেন ক্লাসে? না দিয়েছিল। আচ্ছা, না তাহলে ভুলে দিয়েছে ভাই, এটা এইচএসসি ক্লাস। আপনারা বের হয়ে যান। এর জন্য তো বলি এটা আমাদের ক্যাপ্টেন। না না, সমস্যা নাই, ভুল হতেই পারে, আপনারা বের হয়ে যান, আমি দেখছি ব্যাপারটা। ওকে ভাই, টাটা টাটা। ভাই ক্লাস তো এইচএসসি 26 এর, আপনি দিছেন কাকে লিঙ্ক? হ্যাঁ ওটাই তো বলি, ওরা আসে বলে যে ভাই কিছু বুঝতেছেন না। সমস্যা নেই, দিয়ে দেন। আচ্ছা একটু ভালো মতো লিখে দিন যে যারা চাও ক্লাসটা করতে পারে। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসি। ভাইয়া ফিজু শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে ক্লাসে চলে আসি। সো এগুলোর আমরা ব্যাখ্যা শিখবো, পিটি ব্যাখ্যা করা শিখবো, এই চিহ্নটা কখন কোথায় ইউজ করবো এটা শিখবো। এরপর আমরা বোর্ড কোয়েশ্চেন দেখবো। সো দেখবেন বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে আজকের যে টপিক, এইখান থেকে বোর্ড কোয়েশ্চেন আসে হচ্ছে একটা টপিক থেকে খুব বেশি, সেটা হচ্ছে হ্রদের গভীরতা। ধরেন একটা বুদবুদ হ্রদের একদম নিচের বিন্দুতে দেওয়া থাকে এবং হ্রদের একদম উপরের বিন্দুতে দেওয়া থাকে। এরপর বলে আমাদেরকে যে এই হ্রদের গভীরতা কত নির্ণয় করতে বলে। সো আপনি সেই হ্রদের গভীরতা নির্ণয় করতে পারবেন আজকের ক্লাসে। এবং আমরা বোর্ড কোয়েশ্চেন নিয়ে এসেছি কিছু, সেই কোয়েশ্চেনগুলো আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব এবং আপনারা পারবেন ফর শিওর। এবং হোমওয়ার্ক কিন্তু এখন থেকে সাবমিট করা লাগবে। যেমন এইটা একটা হোমওয়ার্ক আছে, রাজশাহী বোর্ড 23 সালে আসা, আমি শিখিয়ে দিব, আপনারা পারবেন। এরপরে হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসা, এই প্রশ্নটা আছে। এই দুটো প্রশ্ন হচ্ছে হ্রদের গভীরতা থেকে আসা। সো বুঝতেই পারছেন অনেক কিছু আজকে ক্লাসে পড়বো। হ্যাঁ, এখন আমরা বিসমিল্লাহ বলি, ক্লাসের পড়া শুরু করি। আপনাদের কোনো কথাবার্তা থাকলে বলে ফেলতে পারেন খুব দ্রুত। বলুন ফিজু। জি হ্যাঁ, তাপগতিবিদ্যা অধ্যায়ের এক্সাম নিব। আজকে ক্লাস শেষে আমি জানিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ এটা এইচএসসির ক্লাস, এসএসসির কেউ ঢুকবেন না ভাইয়া, কাইন্ডলি দাঁড়ান আমি লিখে দিচ্ছি টেলিগ্রামে। সরি, এটা ভুলে মনে হয় আরিফ ভাই আপনাদেরকে পাঠিয়েছে, সমস্যা নেই। ওকে, ভাইয়ার কথাবার্তা থাকলে বলুন, নাহলে আমরা ক্লাস শুরু করে ফেলি।
হ্যাঁ শুরু করছি। ওকে, আসুন। আর কি কেউ এসএসসির ব্যাচে আছেন নাকি সবাই বেরিয়ে গেছে? যদি কেউ থেকে থাকেন তাহলে বেরিয়ে যান ভাই, এটা আপনারা বুঝবেন না হয়তো খুব একটা বেশি। আসুন শুরু করে ফেলি। তো সর্বপ্রথম ভাই আমরা কোয়েশ্চেন দিয়ে শুরু করবো এবং অধ্যায়টা ধীরে ধীরে এগোবো। একটু ফাস্ট এগোচ্ছি, আমার গতি বেশি লাগলে জানাবেন, রিপিট করবো, নাহলে একটু দ্রুত এগোচ্ছি। তো সর্বপ্রথম প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্ব কি? হোয়াট ইজ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস? সো গ্যাস কি ভাই? আপনারা জানেন পদার্থ কঠিন, তরল আর বায়বীয় হতে পারে, তাই না? কঠিন, তরল আর বায়বীয়। আমরা প্লাজমাকে উপেক্ষা করলাম, কঠিন, তরল আর বায়বীয়। সো কঠিন পদার্থ হয় কি ভাই? পদার্থের অনুপরমাণুগুলো খুব কাছাকাছি থাকে, তরলে কিছুটা দূরে দূরে থাকে, আর গ্যাসে বেশ দূরে দূরে থাকে। বোঝা গেল? গ্যাসে বেশ দূরে দূরে থাকে। এবং এই যে কঠিন, এই যে তরল, এই যে বায়বীয় পদার্থের যে অণুগুলো আছে, এরা কি থেমে থাকে? উত্তর হচ্ছে না, এরা সারাটাক্ষণ ছোটাছুটি করে। সো গ্যাসের গতিতত্ত্ব বলতে বুঝাবো গ্যাস যেই মলিকিউলগুলোর দ্বারা তৈরি। এখন মলিকিউল কথাটা কিন্তু বোঝা লাগবে। মলিকিউল কথাটা মানে হচ্ছে, আপনি যদি দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলেন তাহলে মলিকিউল বলতে অণু বুঝাবো। আপনি যদি এক পারমাণবিক গ্যাসের কথা বলেন তাহলে মলিকিউল বলতে মেইনলি অণু বোঝানো উচিত, বাট আমরা পরমাণু বুঝাবো। যেমন হচ্ছে মলিকিউল বলতে অক্সিজেন অণুকে বোঝানো যেতে পারে, সালফার ডাইঅক্সাইডকে বোঝানো যেতে পারে। আর মলিকিউল বলতে আমি হিলিয়াম গ্যাসের তো আর অণু হয় না, হিলিয়াম গ্যাস তো পরমাণু হয়। তো আমি যখন হিলিয়াম মলিকিউল বলবো তখন আপনি হিলিয়ামের একটা হিলিয়াম বুঝবেন, ওকে? অথবা নিয়ন বুঝতে পারেন, অথবা আর্গন বুঝতে পারেন। সো নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে এক পারমাণবিকই হয়, আর দ্বিপারমাণবিক বা বহুপারমাণবিক গ্যাসে মলিকিউল বলতে বুঝবো এই যে অণুগুলো, আর এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মলিকিউল বলতে বুঝবো এই পরমাণুগুলো। সেই হচ্ছে ঘটনা। সো গ্যাসের গতিতত্ত্ব বলতে বুঝাবে ভাই গ্যাসের মলিকিউলগুলা, যেই গ্যাসই হোক, এক পারমাণবিক হোক, দ্বিপারমাণবিক হোক আর বহুপারমাণবিক হোক, গ্যাসের মলিকিউলগুলো সারাটাক্ষণ ছোটাছুটি করে। এটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের মলিকিউলগুলো সারাটাক্ষণ ছোটাছুটি করে। এই যে গ্যাসের মলিকিউলগুলো সারাটাক্ষণ র্যান্ডম মোশনে থাকে, এটাকে ইংলিশে যদি আমি বলি তাহলে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, র্যান্ডম মোশন, র্যান্ডম মোশন। আর বাংলায় যদি বলি তাহলে বিক্ষিপ্ত ছোটাছুটি। গ্যাসের মলিকিউলগুলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। এখন ব্যাপারটা বুঝবেন, এই যে গ্যাসের মলিকিউলগুলো সারাটাক্ষণ বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে, আমরা যদি এদের এই ছোটাছুটিটা স্টাডি করতে পারি তাহলে আমরা গ্যাসের অনেকগুলো প্রপার্টি সম্পর্কে আইডিয়া দিতে পারবো। কি কি প্রপার্টি ভাই সেটাও বলে দিচ্ছি। গ্যাসের কি কি হয়? কোনো একটা কন্টেনারে ধরেন আপনি গ্যাস রাখলেন, ধরেন এই একটা কন্টেনার, এখানে আপনি গ্যাস রাখলেন। ধরেন এমন একটা গ্যাস রেখেছেন যেই গ্যাসের মলিকিউল হচ্ছে এই যে হলুদগুলা, ওকে? এখন আমাকে বলেন এই হলুদ মলিকিউল এরা কি থেমে থাকবে নাকি সারাটাক্ষণ ছোটাছুটি করবে? সারাটাক্ষণ ছোটাছুটি করবে। তো দেখেন তো ভাই গ্যাসের মলিকিউল একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম অকুপাই করেছে না, একটা আয়তন আছে। সো গ্যাসের আয়তনটা যদি ডিফাইন করতে চান তাহলে গ্যাসের মলিকিউলগুলো ছোটাছুটি জানা লাগবে। আপনাকে আমি একটু পরে আয়তন শেখাবো, গ্যাসের আয়তন কিভাবে নির্ণয় করে, তখন আপনি বুঝবেন যতটুকু জায়গা জুড়ে গ্যাস ছোটাছুটি করতে পারে সেটাকে বলা হয় গ্যাসের আয়তন। সেই যে বুঝেন, আয়তন নির্ণয় করার জন্য র্যান্ডম মোশন বা গ্যাসের ছোটাছুটিটা জানার দরকার। সো কেন গ্যাসের গতিতত্ত্ব পড়ছি আশা করি বুঝছেন। আয়তন বোঝার জন্য গ্যাসের গতিতত্ত্ব বোঝা লাগবে। তারপর গ্যাসের আরেকটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে চাপ। গ্যাস যখন ছোটাছুটি করছে এই মলিকিউলগুলো সারাটাক্ষণ দেয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে। সো যখন মলিকিউলগুলো দেয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে, আপনি যদি একটা দেয়ালে ঘুষি মারেন তাহলে আপনি কি দেয়ালে চাপ দিচ্ছেন। সো মলিকিউল ছোট হইলো, ও যখন দেয়ালে ঘুষি মারছে বা ধাক্কা খাচ্ছে তখন দেয়ালে সে চাপ দিচ্ছে। সো চাপ বোঝার জন্য গ্যাসের গতি তত্ত্বটা বোঝা দরকার, গ্যাস কোন দিকে কতটুকু গতিশীল হচ্ছে। সো বুঝতে পারছেন, আপনি চাপ ব্যাখ্যা করতে পারবেন, ভলিউম ব্যাখ্যা করতে পারবেন গ্যাসের গতিতত্ত্ব পড়ে। তারপর আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারবেন, সেটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা। যে গ্যাস যত জোরে গতিশীল হচ্ছে সেই গ্যাসের তাপমাত্রা তত বেশি। একটু পরে বোঝাবো, আপাতত জাস্ট বলে দিচ্ছি। তার মানে তাপমাত্রা ব্যাখ্যা করার জন্য গ্যাসের ছোটাছুটি বা গ্যাসের গতিতত্ত্বটা জানার প্রয়োজন। সো গ্যাসের গতিতত্ত্ব কেন পড়বো বা গ্যাসের গতিতত্ত্ব জিনিসটা কি আশা করি বুঝেছেন। কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন, আমি একটু দ্রুত পড়াচ্ছি। কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন। আছে কোনো ডাউট নাকি বুঝেছেন সবাই? ভাইয়া কথাবার্তা বলি।
বাকিরা? সেতাব, মাহফুজুর রহমান খান, বলুন বুঝেছেন? আসো তাহলে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নের উত্তর অলরেডি আমরা দিয়েছি। গ্যাসের গতিতত্ত্ব পড়ে কি লাভ? গ্যাসের গতিতত্ত্ব কি জিনিস র্যান্ডম হবে ছোটাছুটি। আর গ্যাসের গতিতত্ত্ব পড়ে কি লাভ ভাই? গ্যাসের আমরা অনেকগুলো প্রপার্টিজ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। সেটা কি কি ভাই? গ্যাসের আয়তন, ভি বলতে গ্যাসের আয়তন বোঝায়, গ্যাস কতটুকু চাপ প্রয়োগ করে, গ্যাসের তাপমাত্রা কত, এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। সো গ্যাসের গতিতত্ত্ব পড়ে এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়, এই জন্য আমরা গ্যাসের গতিতত্ত্ব পড়ছি। আশা করি বুঝেছেন। এই তিনটা জিনিস নিয়ে ব্যাপক আলোচনা থাকবে সামনে, সো ভয় পাওয়ার কিছু নেই, পরে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আরেকটা প্রশ্ন আছে এরপরে। প্রশ্নটা হচ্ছে আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস সম্পর্কে কেন পড়বো এবং গ্যাস কি? গ্যাস কি এই জিনিসটা অলরেডি আমরা পড়েছি, ওই কঠিন তরল বায়বীয় পদার্থের মতোই আমরা পরিচয়, যে গ্যাস এমন একটা পদার্থ যার মলিকিউলগুলো দূরে দূরে থাকে এবং ছোটাছুটি করে। বোঝা গেল? এখন আমরা পড়বো আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাস সম্পর্কে কেন পড়বো। ব্যাপারটা বুঝবেন, আমাদের বইয়ে আমাদের লেভেল অনুযায়ী আমরা গ্যাসকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভাই আইডিয়াল গ্যাস, এই অধ্যায়ের নামই আইডিয়াল গ্যাস, আর আরেকটা হচ্ছে ভাই রিয়েল গ্যাস। এখন রিয়েল গ্যাস সম্পর্কে আপনারা পড়বেন হচ্ছে কেমিস্ট্রিতে, আপনাদেরকে অলরেডি মনে হয় আরিফ ভাই পড়িয়েছেন, না হলে পড়াবেন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন অধ্যায়। আইডিয়াল গ্যাস সম্পর্কে আমরা পড়বো ফিজিক্সে, কেমিস্ট্রি তো টুকটাক আলোচনা আছে। সো আইডিয়াল গ্যাসটা শুধুমাত্র ফিজিক্সের টপিক, আর রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাস মিলে কেমিস্ট্রিতে আমরা টুকটাক এখন পড়বো। আচ্ছা, এটাও বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা আইডিয়াল গ্যাস কেন পড়ব। সো আমি আপনাদেরকে এখন এটা ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম ভাইয়া, দেখেন আমাকে একটা জিনিস বলে, আপনি যদি সাধারণ যোগ বিয়োগ না পারতেন, 1 যোগ 1 যে 2 হয়, 2 যোগ 2 যে 4 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়, 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়, এই সাধারণ যোগ বিয়োগগুলো যদি না পারতেন, তাহলে আপনি এখন বড় হয়ে কি ক্যালকুলাসের ম্যাথ পারতেন কখন? উত্তর হচ্ছে না। সো আপনার একটা র্যান্ডম বা গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্ট হয়েছে না, ছোটো ক্লাস থেকে ধীরে ধীরে আপনাকে ম্যাথ শেখানো হয়েছে, লসাগু গসাগু, ধীরে ধীরে সেই জিনিসগুলো যখন শিখেছেন তখন আরেকটু কঠিন পাটিগণিত বীজগণিতে এসেছেন, সেই জিনিসগুলো শেখানোর পর এখন এসে আপনি ক্যালকুলাস পড়ছেন, ত্রিকোণমিতির একদম টাফ জিনিসপত্র পড়ছেন, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন পড়ছেন। সো ব্যাপারটা বুঝুন, আপনাকে আগে সহজ জিনিস দিয়ে বোঝানো হয় ব্যাপারগুলো, তারপর আপনাকে রিয়েল লাইফ অ্যানালাইসিস করতে দেয়। সো গ্যাসের ক্ষেত্রে সেই গ্যাস এত ভাস্ট একটা জিনিস, গ্যাস কিন্তু একটা দুইটা না, গ্যাস কিন্তু অসংখ্য আছে, প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা বিহেভিয়ার আছে। হ্যাঁ, প্রত্যেকটা গ্যাসকে নিয়ে আমরা যদি আলাদা আলাদাভাবে পড়তে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা গ্যাস নিয়ে দেখবেন এক একটা বই হয়ে গিয়েছে, এটা আমাদের জন্য টাফ। এই কারণে আমরা সব গ্যাসগুলোকে ধরে, বাস্তব জগতে যত গ্যাস আছে সব কিন্তু রিয়েল গ্যাস। আমি আগে বলে রাখি, আইডিয়াল গ্যাস এই জিনিসটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল টার্ম। আইডিয়াল গ্যাস এই জিনিসটা একটা হাইপোথেটিক্যাল টার্ম। আরো যদি সহজে বলি তাহলে কিন্তু এটা একটা ইমেজিনারি টার্ম, মানে আইডিয়াল গ্যাস বলতে কিন্তু কিছু নাই, এটা একটা ইমেজিনারি টার্ম। বাস্তব জগতে সকল গ্যাস কিন্তু রিয়েল গ্যাস। সো ব্যাপারটা বুঝবেন, আমরা গ্যাসগুলোকে একটা আইডিয়াল কেসে নিয়ে যাচ্ছি, আইডিয়াল গ্যাসে চিন্তা ভাবনা করছি যে গ্যাসগুলো যদি এমন ধরনের কন্ডিশন আমরা দিতাম, তাহলে গ্যাসগুলো এইরকম সুন্দরভাবে ব্যবহার করতো বা এরকম সুন্দরভাবে বিহেভ করতো। যখন আমরা আইডিয়াল কেসটা বুঝে যাব যে গ্যাস কোন সময় কীরকম বিহেভ করবে, যখন সেই জিনিসটা বুঝে যাব, এরপরে তখন আমরা ওই গ্যাসের বা ওই গ্যাসগুলায় রিয়েল লাইফে কীভাবে আচরণ করবে সেটা সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পাবো। বুঝা গেল? সো আইডিয়াল কেস দিয়ে আমরা আগে আমাদের ফাউন্ডেশন বানাই, তারপর রিয়েল লাইফে আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি যে এই গ্যাসটা এমন ধরনের আচরণ করলেও করতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কেন আমরা আইডিয়াল গ্যাস পড়বো, এবং আইডিয়াল গ্যাস পড়ার পরই রিয়েল গ্যাস পড়তে পারা যায়। এগুলো আপনারা যখন ইঞ্জিনিয়ারিং পড়বেন তখন আপনারা রিয়েল অ্যানালাইসিস এই জিনিসগুলো শিখবেন। সো আপনাদেরকে যদি একটু, হ্যাঁ বুঝি না কি বলেন, এর পাশে এটা কি প্লাসের পাশে বাম পাশে পি প্লাস সি মানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আছে আইডিয়াল গ্যাসের আলোচনা, আর রিয়েল গ্যাসের আলোচনা শুধু কেমিস্ট্রিতে আছে আমাদের ইন্টারমিডিয়েটের মানে আলোকে যদি বলি। আচ্ছা, এবার দেখেন আপনারা যত গ্যাস দেখবেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রকৃতিতে সকল গ্যাস কিন্তু রিয়েল গ্যাস। বোঝা গেল? বাট এই রিয়েল গ্যাসগুলোকে আমরা যদি একটা নির্দিষ্ট কন্ডিশনে আনি, নির্দিষ্ট কন্ডিশন, কি কন্ডিশন একটু পরে বুঝবো, নির্দিষ্ট কন্ডিশনে আনি, তখন অক্সিজেন গ্যাস যেমনই হোক, হাইড্রোজেন গ্যাস যেমনই হোক, নাইট্রোজেন গ্যাস যেমনই হোক,
এরা সবাই একই আচরণ করবে। বোঝা গেল? সো আমরা ওই নির্দিষ্ট সিচুয়েশন বা নির্দিষ্ট অবস্থাটা আগে ডিটারমাইন করব যে কোন সময় এরা সবাই একই আচরণ করবে। কেন একই আচরণ করবে? কারণ দেখেন সবগুলোই দ্বিপারমাণবিক গ্যাস। সো আগে আমরা সবাইকে একটা ক্যাটাগরিতে আনার চেষ্টা করি, একটা নির্দিষ্ট সিচুয়েশন আনার চেষ্টা করি, এরপর দেখি যে এরা কোন সিচুয়েশনে কেমন বিহেভিয়ার প্রদর্শন করছে। যখন সেই জিনিসটা বুঝে যাই, এরপর রিয়েল লাইফে দেখব অক্সিজেন গ্যাসের টোটালি আলাদা বিহেভিয়ার, নাইট্রোজেন গ্যাসের টোটালি আলাদা, হাইড্রোজেন গ্যাসের টোটালি আলাদা। বাট এই যে আইডিয়াল গ্যাসটা একবার পড়ে ফেললে আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো যে অক্সিজেন গ্যাস কোন সময় কীরকম বিহেভিয়ার প্রদর্শন করতে পারে। সো এই কারণে আমরা আইডিয়াল গ্যাসটা পড়বো বা আইডিয়াল সিচুয়েশনটা পড়বো। বুঝা গেল? সো আমরা রিয়েল গ্যাসকেও আইডিয়াল গ্যাস বানাতে পারি একটা নির্দিষ্ট সিচুয়েশনে। বোঝা গেল বিষয়টা? নির্দিষ্ট সিচুয়েশনে সব অক্সিজেন, সব নাইট্রোজেন, সব হাইড্রোজেন তুলনামূলক একই রকম আচরণ করবে। কোন সিচুয়েশন ওটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদেরকে। এবার আমাকে বলুন এতটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এতক্ষণ আমরা যা যা পড়লাম সবই ছিল আমাদের হচ্ছে অধ্যায়ের নাম রিলেটেড আলোচনা। এখন আমরা গভীরে প্রশ্ন প্রবেশই করিনি। তো 3টা জিনিস দিয়ে আমরা অধ্যায়ের নামটা নিয়ে একটু আলোচনা করে ফেললাম। কারো প্রশ্ন থাকলে এখনই করে ফেলুন, নাহলে পড়াশোনার ভিতরে চলে দিই। আছে প্রশ্ন? ফিজু? ওকে, আচ্ছা তাহলে চলে আসুন। এবার আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়ব। কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা কোনো গ্যাসকে আদর্শ গ্যাস বলবো। এটাকে বইয়ের ভাষায় যদি বলি সেটা হচ্ছে আদর্শ গ্যাসের মৌলিক স্বীকার্য। অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এরা তো নর্মালি পৃথিবীতে যেগুলো পাওয়া যায় সবগুলোই তো রিয়েল গ্যাস। কিন্তু এদের কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা এই অক্সিজেন, এই নাইট্রোজেন, এই হাইড্রোজেন গ্যাসকে আদর্শ গ্যাস বলতে পারবো, সেই জিনিসগুলো এখন আমরা পড়বো। ওকে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে এদেরকে আমরা আদর্শ গ্যাস বলতে পারবো, এবং এই যে বৈশিষ্ট্যগুলো এগুলোকে আমরা বলবো হচ্ছে মৌলিক স্বীকার্য। যে এই মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা যে কোনো গ্যাসকে আদর্শ গ্যাস বলতে পারবো। তো আসেন, আদর্শ গ্যাস থাকা হওয়ার জন্য কোনো গ্যাসের কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে। সর্বপ্রথম বৈশিষ্ট্য, আসেন এক এক করে পড়বো আর ব্যাখ্যা করবো। সর্বপ্রথম বৈশিষ্ট্য দেখুন, একই গ্যাসের অণুগুলো সদৃশ, এটার ইংলিশ টার্ম হচ্ছে আইডেন্টিক্যাল, এবং স্থিতিস্থাপক দৃঢ় গোলকের মতো চিন্তা করা যায়। স্থিতিস্থাপক দৃঢ় গোলকের মতো চিন্তা করা যায়। গ্যাসের অণুগুলোকে আপনি এরকম বেঞ্জিন আকৃতির ভাববেন না, এরকম ত্রিভুজ আকৃতির ভাববেন না, বা পিরামিড আকৃতির ভাববেন না। সব গ্যাসের অণুগুলোকে আপনি ভাববেন এক একটা গোলক। গ্যাসের অণুগুলোকে কি ভাববেন ভাই? স্থিতিস্থাপক দৃঢ় গোলকের মতো চিন্তা করবেন। বুঝা গেল? আসুন সামনের দিকে যাই। এখানে কি বলেছে? একই গ্যাসের অণুগুলো সদৃশ। সো ধরে নিচ্ছি আমরা একটা কন্টেনারে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, আর একটা কন্টেনারে হিলিয়াম গ্যাস নিয়েছি। সো এবার ভালো মতো তাকিয়ে দেখুন, হাইড্রোজেন গ্যাসের সব মলিকুলগুলো দেখতে কি ভাই? ব্লু কালার। আর হিলিয়াম গ্যাসের সব মলিকুলগুলো দেখতে কি? রেড কালার। সো হাইড্রোজেন গ্যাসের মলিকুলগুলো নিজেদের মধ্যে সবাই দেখতে সেম হবে, নিজেরা নিজেরা যমজ ভাই। হিলিয়াম গ্যাসের মলিকুলগুলো নিজেদের মধ্যে সবাই দেখতে সেম হবে, নিজেরা নিজেরা যমজ ভাই। কিন্তু হাইড্রোজেন গ্যাসের মলিকুল আর হিলিয়াম গ্যাসের মলিকুল দেখতে একই হবে না, আলাদা আলাদা হবে। আপনি যেমন ভাবতে পারেন যে ভাই এখানে কিছু একটা ছোট দেখালেন, এখানে কিছু একটা বড় দেখালেন। এটা আসলে বোঝানোর চেষ্টা করেছি যে এই মলিকুলটা একটু সামনে আসছে, ওটা পিছনে আসছে, পিছনে দেখাচ্ছি বলেই ছোট মনে হচ্ছে। বাট একই গ্যাসের সবগুলো অণু দেখতে একদম যমজ ভাই। এই যমজ ভাইটাকেই বলা সদৃশ বা আইডেন্টিক্যাল। আশা করি বুঝেছেন। আরও কিছু ব্যাপার স্যাপার আছে যে অণুগুলো সর্বদা ছোটাছুটি করে, অলরেডি বলেছি, এবং এরা নিউটনের সূত্র মেনে চলে। এই যে নিউটনের গতিসূত্র আছে না, কীভাবে এদের আদিবেগ শেষবেগ আছে, আপনারা ওই একই সূত্র খাটায় এই গ্যাসের মলিকুলগুলোর আদিবেগ শেষবেগ বের করতে পারবেন। বুঝে গেল? আশা করি বুঝেছি। না বুঝলে জানাবেন, আমরা আবার বোঝার চেষ্টা করব। মোট কথা আমি যেটা এখানে বলতে চেয়েছি সেটা হচ্ছে, ধরেন এইটা একটা হাইড্রোজেন গ্যাসের মলিকুল, আর চিন্তা করেন যে এইটা ধরেন একটা হিলিয়াম গ্যাসের মলিকুল। সো হাইড্রোজেন গ্যাস আর হিলিয়াম গ্যাসের মলিকুল দেখতে একই রকম হবে না। কালার আলাদা দিয়েছি, কিন্তু কালারের সাথে সাইজ, শেপ, জিওমেট্রি অনেক কিছু আলাদা আলাদা হবে। বুঝা গেল? ওকে, সামনের দিকে যাই। পরবর্তী বৈশিষ্ট্য দেখেন, কন্টেনারে রক্ষিত গ্যাসের অণু সংখ্যায় অনেক বেশি থাকে। গ্যাসের অণু সংখ্যায় অনেক বেশি থাকে। এইটা দ্বারা আমি কি বুঝিয়েছি? আপনি আমাকে একটা জিনিস বলেন ভাই, কোনো একটা কন্টেনার আমরা যদি 1 মোল গ্যাস রাখি, সেখানে অণু সংখ্যা কতটি? 6.02 × 10⁻23। এটা কিন্তু হাজার, কোটি, এগুলা দিয়ে কিন্তু প্রকাশ করার মতো বিষয় না। 10⁻23 মানে কিন্তু অনেক বড় একটা নাম্বার। সো গ্যাসের অণু কিন্তু 1-2টা না, কোটি কোটি নাম্বার থাকবে। বুঝে গেছে? আপনার আনইমেজিনেবল
অনেক বেশি বড় একটা সংখ্যা। আপনাদেরকে যদি আরেকটা আইডিয়া দিতে চাই, আপনি ধরেন কোনো একটা জায়গায় শূন্যস্থান ক্রিয়েট করতে চাচ্ছেন, ভ্যাকিউম ক্রিয়েট করতে চাচ্ছেন। ভ্যাকিউম ক্রিয়েট করা মানে কোনো একটা জায়গায় ধরেন আপনি 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করলেন, মানে চাপটা কমাতে কমাতে এত কমিয়ে ফেললেন যে ওইখানে গ্যাসের চাপ থাকলো এখন 10⁵ প্যাসকেল। কোনো একটা জায়গায় শূন্যস্থান, আমরা নিশ্চয়ই ছোট ক্লাস থেকে পড়ে এসেছি যে শূন্যস্থান 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 মানে কি? ওখানে গ্যাসের অণু থাকার কথা না। শূন্যস্থান মানে হচ্ছে যে জায়গায় গ্যাসের চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল, মানে অনেক কম গ্যাস। আমরা নর্মালি ভাবে শূন্যস্থানে গ্যাসই নেই, বাট শূন্যস্থানেও গ্যাস থাকে ভাই। কত গ্যাস থাকে জানেন? প্রায় 10⁹ সংখ্যক মলিকিউল থাকবে। 10⁹ সংখ্যক মলিকিউল থাকবে পার সেন্টিমিটার কিউব। সো ব্যাপারটা বুঝবেন, শূন্যস্থান বলতে আমরা ভাবি অলমোস্ট সেখানে কোনো গ্যাসই নেই, বাট দেখুন শূন্যস্থানেও মানে ভ্যাকিউমেও 10⁹ সংখ্যক মলিকিউল থাকবে পার সেন্টিমিটার কিউব। তাহলে চিন্তা করেন, শূন্যস্থানে যদি মানে যেটাকে আমরা শূন্যস্থান ভাবি সেখানে যদি এত মলিকিউল থাকে, আর পৃথিবীতে তো সবসময় গ্যাস থাকবেই, বা কোনো একটা কন্টেনার যদি আমরা রাখি সেখানে তো টোটালি ভ্যাকিউম ক্রিয়েট করা পসিবল না। তাহলে সেখানে চিন্তা করুন কত বেশি মলিকিউল থাকবে। 10⁹ মানে প্রায় হচ্ছে 1 বিলিয়ন মলিকিউল থাকবে। বলুন সব কিছু বুঝেছেন কিনা? কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন এই যে এখানে একটা কথা আছে, গ্যাসের অণু সংখ্যায় অনেক বেশি থাকে। এই জায়গাটাতে আমরা একটা জিনিস ইন্ট্রোডিউস করব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে, সেটা হচ্ছে ভাই স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। সো আপনি দেখবেন এই অধ্যায়ে আপনি অনেকগুলো গড় মান পড়ছেন, অনেকগুলো গড় মান পড়ছেন। স্ট্যাটিস্টিক্স মানে তো শুধু গড় না, স্ট্যাটিস্টিক্স অনেক বিশাল একটা ফিল্ড, এর মধ্যে আমরা গড় অনেক কিছু পড়ি। সো আপনি এই অধ্যায়ে দেখবেন অনেক গড় মান নিয়ে আপনি আলোচনা করছেন, যে গড় বেগ কত, বর্গমূল গড় বর্গবেগ কত। কেন স্ট্যাটিস্টিক্স পড়ি এটা নিয়ে একটু আলোচনা করি, একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। ব্যাপারটা বুঝবেন ভাই, আপনি যখন 2-4টা জিনিস নিয়ে গড় বের করবেন, ধরেন 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, তখন দেখবেন ওদের যে নাম্বারগুলো যে আছে, ছাত্রগুলো যে নাম্বার আছে সেটার যে গড় মানটা দেখবেন প্রত্যেকটা ছাত্রের প্রাপ্ত নম্বরের সাথে বেশ ডিফারেন্স ক্রিয়েট হবে। কিন্তু আপনি যদি এমন করেন যে 10 লক্ষ কোটি ছাত্রের প্রাপ্ত মানের গড়, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইমাজিন করাচ্ছি, সেই গড় মানটা দেখবেন প্রত্যেকটা ছাত্রের প্রাপ্ত নম্বরের খুবই কাছাকাছি হবে। আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এমন একটা ডিভাইস, এমন একটা টুল, স্ট্যাটিস্টিক্স এমন একটা ইনস্ট্রুমেন্ট, স্ট্যাটিস্টিক্স এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আপনি গড় মানটা যে কোনো মানের খুব কাছাকাছি পাবেন যত বেশি জিনিস নিয়ে স্ট্যাটিস্টিক্স করবেন। যদি 5-10টা জিনিস নিয়ে স্ট্যাটিস্টিক্স করেন তাহলে গড় মানটা প্রত্যেকটা জিনিসের কাছাকাছি হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি হাজার হাজার কোটি জিনিসের স্ট্যাটিস্টিক্স করেন তাহলে যে গড় মানটা হবেন এটা প্রত্যেকটা মানের খুবই কাছাকাছি হবে। সো এখানে যেহেতু গ্যাসের মলিকিউল সংখ্যা অনেক বেশি থাকবে, হাজার হাজার কোটি থাকবে, সো এই জায়গায় আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করব। এবং যেহেতু হাজার হাজার কোটি, এতগুলো জিনিসের যখন গড় মানটা বের করবেন তখন বুঝতে পারছেন গড় মানটা এমন মান বের হবে যে প্রত্যেকটা জিনিসের যে ইন্ডিভিজুয়াল প্রপার্টির আমরা যে গড় বের করেছি, গড় মানটা ইন্ডিভিজুয়াল প্রপার্টির মানের একদম অলমোস্ট কাছাকাছি হয়ে যাবে। বুঝেছেন নাকি কোনো সমস্যা আছে বলুন? বুঝছি ভাইয়া। ভ্যাকুয়াম পার্টটা আরেকবার বললে ভালো। কোনটা কোনটা? ভ্যাকুয়াম পার্টে কেন 10⁵ প্যাসকেল বলে? ও আচ্ছা আচ্ছা, আমি বললাম যে আমরা ভ্যাকিউম বা শূন্যস্থান যেটাকে বলি, শূন্যস্থান তো ক্রিয়েট করা পসিবল না পুরোপুরি, বাট আমরা বিজ্ঞানের ভাষায় ভ্যাকিউম বলতে বোঝাই যে জায়গায় 10⁵ প্যাসকেল চাপ অ্যাচিভ করা পসিবল। সো ধরেন কোনো একটা জায়গায় আপনি 10⁵ প্যাসকেল চাপ অ্যাচিভ করেছেন, তার মানে ওই জায়গাটাকে আপনি টেকনিক্যালি ভ্যাকিউম বলতে পারেন। বাট ওই ভ্যাকিউমেও দেখা যায় 10⁹ সংখ্যক মলিকিউল থাকে পার সেন্টিমিটার কিউব জায়গায়। তার মানে ভ্যাকিউমে এত সংখ্যক মলিকিউল যদি থাকে তাহলে চিন্তা করুন যেটাতে ভ্যাকিউম না, যেটাতে অনেক বেশি মলিকিউল আছে, যেখানে অনেক বেশি গ্যাস আছে, সেখানে কত বেশি মলিকিউল থাকবে পার সেন্টিমিটার কিউব। আমি জাস্ট এটা একটা ডেমনস্ট্রেশন, একটা নাম, এগুলো আপনার মুখস্থ করার দরকার নেই কিন্তু, হ্যাঁ এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। বুঝেছেন সব কিছু? ওকে, তাহলে আসুন পরবর্তী জিনিস। এবার আমরা গ্যাসের আয়তন নিয়ে পড়াশোনা করব। গ্যাসের আয়তন। সো গ্যাসের আয়তন যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি বলতে বোঝাবো হচ্ছে ভলিউম। ওকে, গ্যাসের ভলিউমের সংজ্ঞা হচ্ছে ভাই, সংজ্ঞাটা পরে আগে, গ্যাসের অণুগুলো, অণু বলতে বোঝাচ্ছে হচ্ছে যে মলিকিউল। ওকে, গ্যাসের মলিকিউল যতটুকু আয়তন জুড়ে মুক্তভাবে, মুক্তভাবে বলতে বোঝাচ্ছে হচ্ছে ইংলিশ ভার্সনে কেউ থেকে থাকলে ফ্রিলি ছোটাছুটি করতে পারে। গ্যাসের মলিকিউলগুলো যতটুকু আয়তন জুড়ে ফ্রিলি ছোটাছুটি করতে পারে সেটাকে আমরা বলবো
গ্যাসের আয়তন। আমি আপনাকে বুঝাচ্ছি, এই চিত্রটা এখন দেখার দরকার নেই, আমি নতুন করে একটা চিত্রকে আপনাকে বুঝাচ্ছি। ধরেন আপনার কাছে এরকম একটা কন্টেনার আছে, ঠিক আছে? এই কন্টেনারে ধরেন আপনার কাছে অনেকগুলো গ্যাসের মলিকিউল আছে, এগুলো ধরেন এক একটা গ্যাসের মলিকিউল। ওকে, এখন মলিকিউলগুলো কি ভাই এরকম ভাবে থাকবে নাকি ছোটাছুটি করবে? ছোটাছুটি করবে। সো আপনি এই মলিকিউলটার কথা চিন্তা করেন, ও দেখুন পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করতে পারে না ভাই, একদম ইচ এন্ড এভরি কর্নার সে ছোটাছুটি করতে পারে, বিভিন্ন জায়গায় মলিকিউলের সাথে অন্য মলিকিউলের সাথে সে ধাক্কা খাবে এবং এক কর্নার থেকে আরেক কর্নার ছোটাছুটি করতে হবে। শুধু একটা মলিকিউল কেন, বাকি মলিকিউলগুলো প্রত্যেকটা কর্নার থেকে কর্নার ছোটাছুটি করতে পারবে। তাহলে ব্যাপারটা বুঝো, এখানে গ্যাসে যতগুলো মলিকিউল আছে সব মলিকিউলগুলাই পুরো কন্টেইনার জুড়ে ছোটাছুটি করতে পারবে। আর আমরা বললাম কি, গ্যাসের আয়তন বলতে কি বুঝাবো? যতটুকু আয়তন জুড়ে গ্যাস মুক্ত হবে ছোটাছুটি করতে পারে। তাহলে আমরা দেখলাম একটা কন্টেনারের আয়তন যতটুকু, পুরো আয়তন জুড়ে গ্যাসের মলিকিউলগুলো ছোটাছুটি করতে পারে। তাহলে আমরা বলতে পারি না ভাই কন্টেনারের আয়তনটাই গ্যাসের আয়তনের সমান হবে? নিশ্চয়ই বলা যায়। এটা এখানে লেখা আছে, দেখুন এই যে একটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে। সো ধরে নিচ্ছি আমরা, এই যে এখানে লেখা আছে, ধরি কন্টেনার আয়তন হচ্ছে ভিসি, ভি নিচে সি লেখা মানে হচ্ছে ভলিউম অফ কন্টেনার। তাহলে গ্যাসের আয়তন হবে, ভলিউম অফ গ্যাস হবে কন্টেনার আয়তনের সমান। কেন সমান ভাই? কারণ দেখুন পুরো কন্টেনার জুড়ে গ্যাসের মলিকিউলগুলো ছোটাছুটি করতে পারছে। বলুন বুঝেছেন কিনা? ক্লিয়ার ভাই নাকি সমস্যা আছে? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে পরবর্তী লেসনটা পড়ে ফেলি। এবার দেখুন, ধরেন আমরা ওই একই কন্টেনারে এবার কিছু স্টোন নিয়েছি, স্টোন মানে পাথর। এই যে এই জায়গাগুলোতে ধরে নিলাম কিছুটা স্টোন আছে। ওকে, এগুলো ধরেন স্টোন, ছোটাছুটির জায়গা কমে গেল। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো ধরেন স্টোন বা পাথর। তাহলে আমাকে বলুন ভাই, এখানে ধরেন আমি একটা গ্যাসের কন্টেনার কথা বলছি, গ্যাসের কন্টেনারকে ধরেন আমি এখানেও রেড কালার দিয়ে দেখাচ্ছি। ধরেন এই একটা গ্যাসের অণু, কন্টেনার না গ্যাসের অণু, এই যে ধরেন এগুলো হচ্ছে গ্যাসের অণু। ওকে, আর এই সাদাটা হচ্ছে কন্টেনার। তাহলে আমাকে বলুন, এইবার এই অণুটাকে নিয়ে আমি যদি কথা বলি, এই অণুটা পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করতে পারবে, স্বাভাবিক। কিন্তু আমাকে বলুন অণুটা কি পাথরের ভিতরে ঢুকতে পারবে ভাইয়া? না, পারবে না। তাহলে আমরা বলি জানি কি ভাই, গ্যাসের আয়তন বলতে কি বোঝাবে? যতটুকু আয়তন জুড়ে গ্যাস ছোটাছুটি করতে পারবে। সো গ্যাস যেহেতু পাথরের ভিতরে ঢুকতে পারছে না, তাহলে কন্টেনারের মধ্যে তার ফ্রিলি মুভমেন্টের জায়গা কতটুকু? পাথরের আয়তনটা বাদ দিয়ে বাকি যতটুকু আয়তন থাকে সে ততটুকু। তাহলে এই কেসে গ্যাসের আয়তন হবে কন্টেনার আয়তন মাইনাস স্টোনের আয়তন, এটাই হবে ভলিউম অফ গ্যাস। বলুন বুঝেছেন কিনা? বুঝছি ভাইয়া। সবাই বাকিরা, ফিজু, ইরফান, জোয়াদ, রাইয়ান, এনায়েত, মাহফুজুর রহমান খান, সবাই বলুন। বুঝেছি। ক্লিয়ার? একটু কি ফাস্ট পড়িয়ে ফেলছি নাকি ঠিক আছে? না ভাইয়া, এগুলোর এক্সারসাইজ করা আছে আমাদের, মানে পরিবেশ রসায়ন পড়ছি তো। ওকে ওকে, তাহলে তো খুবই ভালো। তাহলে আসুন আরেকটু দ্রুত পড়ি। তাহলে এখন একটু 2x স্পিড করে দিচ্ছি। দেখুন এবার ধরেন আমি একটা কন্টেনারের মধ্যে দুই রকম গ্যাস মিশ্রণ করেছি, এমন গ্যাস যারা নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া করবে না। সো ধরেন একটা গ্যাসের কালার হচ্ছে ভাই রেড, একটা গ্যাসের কালার হচ্ছে রেড, আরেকটা গ্যাসের কালার হচ্ছে ব্লু, এবং এরা নিজেদের মধ্যে কোনো রকম রিয়াকশন করবে না, ঠিক আছে? এখন আমি যদি এদেরকে মিশ্রণ করি, কোনো একটা কন্টেনারের মধ্যে মিশ্রণ করি, তাহলে দেখুন ব্যাপারটা, রেড কালারের মলিকুলটা দেখুন এও পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করতে পারে, আবার ব্লু কালার একটা মলিকুল দেখুন এও পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করতে পারে। তাহলে এক্ষেত্রে গ্যাসের আয়তন হবে, এক নম্বর গ্যাসের আয়তন হবে, রেড কালারটা ধরেন এক নম্বর গ্যাস, তার আয়তন হবে পুরো কন্টেনার আয়তনের সমান। দুই নম্বর গ্যাসের আয়তন হবে পুরো কন্টেনার আয়তনের সমান। কারণ কি, দুইটা গ্যাসই ইন্ডিভিজুয়ালি পুরো কন্টেনার জুড়ে ছোটাছুটি করতে পারছে। বোঝা কি গেল নাকি যায়নি? তার মানে দুইটা গ্যাসেরই আয়তন হবে কন্টেনার আয়তন সমান। যে দুটি ভিন্ন গ্যাসকে মিশ্রিত করলাম যারা বিক্রিয়া করবে না, সেক্ষেত্রে প্রত্যেকটা গ্যাসের আয়তনই হবে কন্টেনার আয়তনের সমান। বোঝা গেল নাকি জানি? হ্যাঁ বলুন। দুইটা আয়তন যোগ করে মানে কন্টেনারের আয়তনের সমান হবে না? হ্যাঁ, এখন আপনার এটা প্রশ্ন আসতে পারে যে ভাই রেড কালারের মলিকিউলগুলো তো কিছু না কিছু জায়গা দখল করছে, তাই না? এটা আপনার প্রশ্ন না? রেড কালারের মলিকিউলগুলো তো কিছু না কিছু জায়গা দখল করছে, তাহলে ব্লু কালারের মলিকিউলগুলো তো রেড কালারের মলিকিউলগুলোকে ওদের জায়গাটা বাদ দেওয়া লাগবে। রেড কালার মলিকুল যতটুকু জায়গা দখল করছে সেটা বাদ দিয়ে ব্লু কালারের মলিকুলগুলো ছোটাছুটি করতে হবে। সেই প্রশ্নের উত্তর আছে পরবর্তী স্লাইডে। এই যে এখানে দেখেন, পাত্রে সমগ্র আয়তনের তুলনায় অণুগুলোর আয়তন নগণ্য। কি বুঝিয়েছি? এই কন্টেনার, এখানে দুই প্রকার গ্যাস ছিল, লাল আর ব্লু, রেড এবং ব্লু। আমি ধরে নিচ্ছি সবগুলা মলিকিউলকে আমি কোনো কারণে, ধরেন বিশেষ একটা প্রক্রিয়ায় আমি এক জায়গায় এনে স্তূপ করে দিলাম, সবগুলো মলিকিউল এক জায়গায় এনে স্তূপ করে দিলাম। তাহলে ব্যাপারটা বুঝুন,
পুরো কন্টেনারের আয়তন কতটুকু? এই যে এতটুকু না, ওই তুলনায় এই মলিকুলটাকে একসাথে রাখার আয়তনটা পুরো কন্টেনার আয়তনের তুলনায় অতি নগণ্য হবে। সেটা আমি লিখেছি ভলিউম অফ মলিকিউল, সবগুলো মলিকুলের যোগফলটা হবে প্রায় 0-র কাছাকাছি। বুঝা কি গেল? সো এখানে রেড কালারের মলিকুলগুলো থেকে ব্লু কালারের মলিকুলের আয়তন বিয়োগ দিবেন, এমনটা দরকার নেই, কারণ রেড কালার মলিকুলটা নিজেরা নেগলিজিবল পরিমাণ জায়গা দখল করেছে। সো ব্লু কালার মলিকুলগুলো যখন ছোটাছুটি করবে, ওরা কাইন্ড অফ রেড কালার মলিকুলটা দেখবেই না, এত ছোট ছোট এরা এত কম জায়গা দখল করেছে। সো উত্তর পেয়েছেন কিনা, এবং স্টিল কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান, নাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। ঠিক আছে সবকিছু? বলুন সেটা। মাহফুজ, এনায়েত, আর আরেকজন কি আছেন? ইরফান, বুঝছি ভাইয়া। সবাই ওকে, খুবই ভালো জিনিস। এবার আসুন, আরেকটা টার্ম আছে 4 নাম্বার বৈশিষ্ট্য, সেটা কি ভাই? 4 নাম্বার বৈশিষ্ট্য সেটা কি? 4 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। এটা কিন্তু আমি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের কথা বলছি, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কিন্তু এমন না। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কিন্তু টোটালি উল্টা, ভালো মতো বুঝবেন। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কিন্তু এক না। বাস্তব গ্যাসের কথা যদি আমি বলি, বাস্তব গ্যাসের মলিকুলগুলো হচ্ছে বড় বড়, আদর্শ গ্যাসের মলিকুলগুলো ছোট ছোট। তো বাস্তব গ্যাসের মলিকুলগুলো যদি একসাথে মানে আনেন, তারপরেও তারা ভালো রকম জায়গা দখল করবে পুরো কন্টেনার আয়তনের তুলনায়। জাস্ট বলছি আমি কথার কথা। আচ্ছা, অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, এটার মানে কি ভাই? ধরেন এই একটা অণু, এই একটা অণু। সো টেকনিক্যালি দুইটা অণুই একে অপরকে আন্তঃআণবিক আকর্ষণ বলে আকর্ষণ করা দরকার না ভাই? একে অপরের উপর তো আকর্ষণ বল থাকা উচিত, সব পদার্থেরই তো একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা, ফোর্সের মানটা 0-এর কাছাকাছি হয়, টেন্ডিং টুয়ার্ডস 0 হয়। বোঝা গেল? 0-এর কাছাকাছি হয়। বুঝলাম নাকি বুঝিনি? এটা ধরে নেওয়া হয়। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা যে পড়ি, আমরা সংজ্ঞা পড়েছিলাম কি, আন্তঃআণবিক আকর্ষণ বল সবচাইতে বেশি কঠিন পদার্থের, দেন তরলের, দেন বায়বীয় গ্যাসের বা বায়বীয় পদার্থের বা গ্যাসের। আমরা তখন যে গ্যাসের কথা বলেছি সেটা হচ্ছে রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের কথা মানে হচ্ছে ভাই, মলিকিউলগুলোর মধ্যে স্টিল কিছু না কিছু আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে, কিন্তু রিয়েল গ্যাসের শর্ত হচ্ছে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বলই থাকবে না। বুঝেছেন? এটা কিন্তু একটা মানে জাস্ট আপনার হচ্ছে ধরে নেওয়ার মতো জিনিস, কারণ কোনো যদি আন্তঃআণবিক আকর্ষণ বল রাখেন তাহলে অনেকগুলো জিনিস এক্সপ্লেন করা টাফ হয়ে যায়, এই জন্য আমরা ধরে নিয়েছি যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বলই থাকে না। বোঝা কি গেল নাকি জানি? বোঝা কি গেল ভাই নাকি জানি? বলবেন, কথাবার্তা বলি। সবাই বুঝেছেন সেটা? আচ্ছা, এবার একটা জিনিস দেখুন ভাই, ধরেন এটা মনে হয় আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি কিনা জানি না। ধরেন এটা পৃথিবী, আর্থ। ওকে, এটা হচ্ছে আর্থ। আর্থের উপর একটা বস্তু আছে ভাই, এমভরের। এই বস্তুটাকে আপনি এইচ হাইটে উপরে তুললেন। কত হাইটে ভাই? এইচ হাইটে উপরে তুললেন, এইচ হাইটে উপরে তুললেন। ওকে, কিভাবে উপরে তুললেন? ধরেন আমি এই অ্যামভরের বস্তুটাকে উপরে তুলছি। ধরেন এইটা হচ্ছে এই অ্যামভরের বস্তুটা, এই ডটটা নিচ থেকে উপরে তুলছি। যখন আমি উপরে তুলছিলাম তখন নিশ্চয়ই আমাকে বল প্রয়োগ করা লাগেছে উপরের দিকে, এক্সটার্নাল ফোর্স। এমনি এমনি কি বস্তু উপরে উঠবে? উঠবে না। আর বস্তুকে যখন উপরে তুলছিলাম তখন দেখুন তো ভাই, পৃথিবী বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করছিল না ভাই, গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা, এফজি। বোঝা কি গেল নাকি জানি? আচ্ছা, এখন ব্যাপারটা বুঝুন, এই এক্সটার্নাল ফোর্স দ্বারা আমরা যতটুকু কাজ করব বস্তুটাকে নিচ থেকে উপরে তুলতে, এখানে কিছু কন্ডিশন আছে, যেমন বস্তুটাকে ধীরে ধীরে তোলা লাগবে। আচ্ছা, ওগুলো আমরা বাদ দিচ্ছি। এক্সটার্নাল ফোর্স দ্বারা এই বস্তুটাকে যখন নিচ থেকে উপরে তুলছি, এই এক্সটার্নাল ফোর্স দ্বারা, এই এক্সটার্নাল ফোর্সটা কার বিরুদ্ধে কাজ করছে ভাই? কোন বলের বিরুদ্ধে কাজ করছে দেখুন তো? মহাকর্ষ বল না? আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো ভাই, মহাকর্ষ বল একটা প্রাকৃতিক বল না? এটা কি আপনি আমি সৃষ্টি করেছি নাকি প্রকৃতি সৃষ্টি করেছে? প্রাকৃতিক বানানটি ঠিক আছে? হ্যাঁ, প্রাকৃতিক বল না? আরো যদি ভালোভাবে বলি, এটা কিন্তু একটা সংরক্ষণশীল বল। এটা কি জানেন? এটা একটা সংরক্ষণশীল বল। এটা আপনার আমার সৃষ্টি করা বল না। এক্সটার্নাল ফোর্স আপনি আমি দিতে পারি, যেমন এই রিমোটটাকে আমি নিচ থেকে উপরে তুলছি, এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করি, এই ফোর্সটা দিয়েছি আমি। কিন্তু রিমোটের যে ওজন, এটা আমার দ্বারা সৃষ্ট জিনিস না। রিমোটের ওজন এটার বাই ডিফল্ট বা নেচার দিয়েছে, একে সৃষ্টিকর্তা দিয়েছে। তো এই ফোর্সের উপর আমার হাত নেই, এই ফোর্সের উপর আমার হাত দিয়েছি।
সো মোট কথা হচ্ছে আমি যখন বাহ্যিক বল প্রাকৃতিক বলের বিরুদ্ধে কাজ করাচ্ছি তখন বস্তুতে কি জমা হচ্ছে বলুন তো ভাই? একটা বস্তুকে নিচ থেকে উপরে উঠালে বস্তুর মধ্যে যে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি জমা হয় এটা জানেন না আপনারা? জি ভাই। বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি জমা হয় এটা কি জানেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা বুঝুন। বাহ্যিক বল যখন প্রাকৃতিক বলের বিরুদ্ধে কাজ করে তখন বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। এখন আমাকে একটা জিনিস বলুন, দুইটা অণু, গ্যাসের অণু, এইটা একটা গ্যাসের অণু, এইটা একটা গ্যাসের অণু, এদের নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। আচ্ছা ভাই, আন্তঃআণবিক আকর্ষণ বল কি আপনার আমার সৃষ্টি করা নাকি এটা সৃষ্টিকর্তা সৃষ্টি করা? সৃষ্টিকর্তা। তার মানে এই বলটা কি একটা প্রাকৃতিক বল? বল লিখে দিলাম। এখন প্রাকৃতিক বল থাকা উচিত, সব বস্তুর মধ্যেই আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আমরা বললাম এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কত? 0। তাহলে প্রাকৃতিক বল যদি না থাকে তাহলে অণুগুলা কাছে আসুক দূরে যায়, কাছে আসুক দূরে যায়, এই অণুগুলার মধ্যে কোনোদিন বিভব শক্তি জমা হওয়ার কোনো চান্স আছে? বলুন। আমরা যখন কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে তুলি, যখন প্রাকৃতিক বল থাকে, সংরক্ষণশীল বল থাকে, যখন মহাকর্ষ বল কাজ করে নিচের দিকে, তখনই বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। যখন বিভব শক্তির বিরুদ্ধে আমরা এক্সটার্নাল ফোর্স দ্বারা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তখনই বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়, যখন প্রাকৃতিক বল থাকে। এখন আদর্শ গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে কি প্রাকৃতিক বল থাকে নাকি মানটা 0 হয়? মানটা 0 হয়। তাহলে আমাকে বলেন, আদর্শ গ্যাসের মধ্যে কখনো কি বিভব শক্তি জমা হবে? বলো, এটা আমি আরেকটা ব্যাখ্যা দিব, সমস্যা নেই। বিভব শক্তি জমা হবে না। প্রাকৃতিক বলই যদি না থাকে তাহলে ওই প্রাকৃতিক বলের বিরুদ্ধে কাজ করতে কোনোদিন ওর মধ্যে বিভব শক্তি জমা করতে পারবে না। সো বিভব শক্তির মানটা হয়ে যায় 0। বোঝা গেল? সো এখানে লেখা আছে একটা কথা, লেখা আছে যে অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, কিন্তু এইটা দিয়ে মেসেজ দিয়েছে যে অণুগুলোর মধ্যে কোনো বিভব শক্তি জমা হয় না। বলুন, আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে নাকি কোনো সমস্যা আছে? বাকিদের কি অবস্থা? বলুন। বাকিরাও কি বুঝেছেন? না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করুন, ভাই আমি তো আছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না ভাই আর একটু ফিল করানো দরকার, কেন বিভব শক্তি জমা হবে না, একটু অন্য আঙ্গিকে বোঝান। আসুন আমি একটু অন্য আঙ্গিকে বোঝাচ্ছি। আসেন, ধরেন ভাই কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা ধরেন আপনারা পড়েছেন 1, 2। ধরেন এটা একটা স্প্রিং, ওকে, এটা একটা স্প্রিং, ওকে, এটা ধরেন স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, ঠিক আছে। এখন আমি স্প্রিংটাকে সংকুচিত করলাম। স্প্রিংটাকে কি করলাম ভাই? সংকুচিত করলাম। ধরে নিচ্ছি স্প্রিংকে সংকুচিত করেছি আমি এক্স পরিমাণ সংকুচিত করেছি, ঠিক আছে, এক্স পরিমাণ সংকুচিত করেছি। এখন দেখুন ব্যাপারটা, স্প্রিং কি এমনি এমনি সংকুচিত হবে নাকি বাহ্যিক বল প্রয়োগ করে সংকুচিত করা লাগবে? বাহ্যিক বল। নিশ্চয়ই স্প্রিংকে ঠেলে আমি সংকুচিত করেছি, সো বাহ্যিক বল প্রয়োগ করেছি কোন দিকে ভাই? Fext, এই দিকে। এবং স্প্রিংকে যখন আপনি বাহ্যিক বল প্রয়োগ করেন, স্প্রিং কি একটা রিটালিয়েশন বা রিস্টোরিং ফোর্স প্রয়োগ করে না? একটা প্রত্যয়নী বল প্রয়োগ করে না ভাই? Fs, যেটাকে আমরা স্প্রিং ফোর্স বলি। স্প্রিং কি কখনো চায় আপনি ওকে সংকুচিত করেন? চায় না। আপনি ওকে প্রসারিত করেন, সেটাও চায় না। সংকুচিত করেন, সেটাও চায় না। সো আপনি বাহ্যিক বল প্রয়োগ করছেন, তার বিরুদ্ধে স্প্রিং নিজে থেকে একটা বল দেয় না? এটা কি স্প্রিং ফোর্স বা প্রত্যয়নী বল, রিস্টোরিং ফোর্স। এবং আপনি কি জানেন এই স্প্রিং ফোর্সটা একটা সংরক্ষণশীল বল? ব্যাপারটা বুঝুন, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন বাহ্যিক বল থাকে তখন স্প্রিং এর মধ্যে কি জমা হয় জানো ভাই? এটা কি পড়েছেন? স্প্রিং এর মধ্যে যে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি জমা হয়। স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হলো, এটা বুঝলাম কিভাবে? স্প্রিং এখান থেকে ছেড়ে দেন, স্প্রিং ছিটকে আবার আগের জায়গায় চলে যাবে। ছিটকে আগের জায়গায় যাচ্ছে কেন? কারণ নিশ্চয়ই তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছিল বলেই। একটা বস্তুকে উপরে তুলে আপনি ছেড়ে দেন, সে একবার আগের জায়গায় চলে আসবে কেন? কারণ তার মধ্যে বিভব শক্তি জমা হয়েছিল বা পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছিল বলে। সো স্প্রিংকে সংকুচিত করলে স্প্রিংটা কি হিসাবে, স্প্রিংয়ে কি জমা হয় ভাই? পোটেনশিয়াল এনার্জি। এখন ব্যাপারটা বুঝুন, আমি এইটা দ্বারা কি বুঝাচ্ছি দেখেন। ধরেন এইটা একটা গ্যাসের অণু, এইটা একটা গ্যাসের অণু, ঠিক আছে, এই দুটো ধরেন গ্যাসের অণু। এখন গ্যাসের অণু কি ভাই নর্মালি থাকে নাকি সারাটাক্ষণ ছোটাছুটি করে? ছোটাছুটি করে। তাহলে দেখুন তো ভাই, এই অণুর সাথে ধাক্কা খাবে না একটা সময় গিয়ে? দুইজন ধরেন দুই দিক থেকে আসতেছে, দুইজন ধরেন কোনো কারণে দুই দিক থেকে আসতেছে, তাহলে এরা সংঘর্ষ করতে পারে না ভাই? করবে তো, খুব স্বাভাবিক। একটু কথাবার্তা বলি, করবে না সংঘর্ষ? সংঘর্ষ করবে। সো সংঘর্ষ করার সময় তাদের যদি এরকম হয়ে যায় ভাই, তাদের যদি এরকম হয়ে যায় যে ধরেন এই একটা মলিকিউল ধরেন এরকম ডিফর্ম হয়, আরেকটা মলিকিউল এইভাবে হয়ে গেছে। ভালোবাসা দিবস, হালকা একটা লাভ আঁকার চেষ্টা করছি।
ধরো দুইটা মলিকিউল এমনভাবে সংঘর্ষ করলো মলিকিউলগুলো ডিফর্মড হয়ে গেল, ডিফর্মড, বুঝে গেল? আবার সংঘর্ষ হওয়ার পর ধরেন আবার আগের জায়গায় চলে আসলো। এখন ব্যাপারটা বুঝুন, যদি মলিকিউলগুলো এরকম ডিফর্ম যদি হতো তাহলে মলিকিউলগুলোর মধ্যে বিভব শক্তি জমা হতো। বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় মলিকিউলগুলো সংঘর্ষ করলে এই যে এইরকমই থাকবে, কখনো এরকম হবে না। মলিকিউলগুলো কখনো এরকম হবে না, সবসময় কি হবে? এরকমই থাকবে। যে মলিকিউলগুলো সংঘর্ষ করলেও এদের মধ্যে কোনো ডিফরমেশন হয় না। ডিফরমেশন মানে কি? তাদের ন্যাচারাল অবস্থা থেকে অন্য অবস্থায় যায় না। এখন স্প্রিংকে ডিফর্ম করলে স্প্রিংয়ে কি হিসাবে কি জমা হয় বলুন? পোটেনশিয়াল এনার্জি। তাহলে মলিকিউলও ডিফর্ম হলে মলিকিউলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হতো, কিন্তু মলিকিউলকে ডিফর্ম হয়? উত্তর হচ্ছে না। সংঘর্ষ করলে ডিফর্ম হয়? উত্তর হচ্ছে না। যদি ডিফর্ম না হয় তাহলে মলিকিউলে কতটুকু পোটেনশিয়াল এনার্জি জমা হবে বলুন? জমা হবে আদৌ নাকি জিরো হবে বলুন? বলুন বলুন ভাইয়া, কথাবার্তা বলি। বলুন, কথাবার্তা বলুন ভাইয়া। বুঝেছেন? সবাই বুঝেছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ ভাইয়া। ওকে, সো দুইটা আলাদা আলাদা আঙ্গিকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে গ্যাসের অণুর মধ্যে কোনো বিভব শক্তি জমা হয় না। ওকে, দুইটা আলাদা আলাদা আঙ্গিক। তো এই যে যা বললাম ওগুলো এখানে লেখা আছে দেখুন। অণুগুলোর বিভব শক্তি না থাকায় তাদের সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি। তাহলে কোনো একটা কন্টেনারে ধরেন এই একটা কন্টেনার, ধরেন এই একটা কন্টেনার, এবং কন্টেনারের মধ্যে ধরে নেন গ্যাসের অণু আছে। এই ধরেন গ্যাসের অণু। তো গ্যাসের অণুগুলো করবে কি ভাই? সারাটাক্ষণ ছোটাছুটি করবে। সারাটাক্ষণ যদি ছোটাছুটি করে তাহলে গ্যাসের অণুর মধ্যে কি থাকবে ভাই? কাইনেটিক এনার্জি থাকবে, তাই না? আর মলিকিউলগুলোর মধ্যে বিভব শক্তি থাকতে পারতো, কিন্তু বিভব শক্তি কি আছে ভাই? নাই, না। নাই। তাহলে গ্যাসের মলিকিউলগুলো সারাটাক্ষণ ছোটাছুটি করছে, তাহলে তাদের একমাত্র শক্তি কি ভাই বলুন? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আর এই যে কাইনেটিক এনার্জি, গ্যাসের অণুগুলোর মধ্যে একমাত্র শক্তি গতিশক্তি। এই গতিশক্তিটাকেই আমরা তাপগতিবিদ্যায় বলেছিলাম অভ্যন্তরীণ শক্তি, কারণ গ্যাসের অণুর একমাত্র শক্তি তো ভাই গতিশক্তি। এই গতিশক্তিকে তাপগতিবিদ্যা অধ্যায়ে আমরা বলেছিলাম অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি আর গতিশক্তি একই জিনিস, কারণ গ্যাসের অণুর একমাত্র শক্তি হচ্ছে গতিশক্তি। বলুন, আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, আরো একটা জিনিস, আরেকটা টার্ম পড়ে নিন। আরেকটা হচ্ছে এরকম দেখুন, অণুগুলোর পারস্পরিক সংঘর্ষ ও পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ স্থিতিস্থাপক। নিউটনের মেকানিক্সে পড়ার কথা এই স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ একদম ইমেজিনারি একটা জিনিস, আর অস্থিতিস্থাপক সংঘর্ষ বাস্তবের সকল সংঘর্ষ। বাট যেহেতু আদর্শ গ্যাস নিজেও একটা ইমেজিনারি জিনিস, তো আমরা ধরে নিই আদর্শ গ্যাসের সব মলিকুলের সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি ভাই? যে সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে। কি জিনিস একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এইটা একটা গ্যাসের অণু, এইটা একটা গ্যাসের অণু। একটা অণু এইদিকে যাচ্ছে U1 বেগে, একটা অণু এইদিকে যাচ্ছে U2 বেগে। ধরেন U2-র মানটা কম, U1 এর মানটা বেশি, তাহলে এ ধীরে যাবে, এ দ্রুত যাবে। তাহলে U1 এসে একে ধাক্কা দিবে না ভাই? ধরেন ওই কোনো কারণে ধরে নিচ্ছি U1 এর মানটা U2 থেকে বড়, তাহলে এই মলিকিউলটা ধরেন এটা ফার্স্ট মলিকিউল, 1 নম্বর মলিকিউল, এটা 2 নম্বর মলিকিউল, তাহলে 1 নম্বর মলিকিউল এসে 2 নম্বর মলিকিউলকে ধাক্কা দিবে না? দিবে নাকি দিবে না বলুন? দিবে ভাইয়া। আচ্ছা, দেওয়ার ফলে ধরেন 1 নম্বর মলিকিউলের এখন বেগ হয়ে গেল V1, আর 2 নম্বর মলিকিউল এখন বেগ হয়ে গেল V2। তাহলে আমাকে বলুন U1 বড় নাকি V1 বড়? 1 নম্বর মলিকিউলের আদি বেগটা বেশি নাকি 1 নম্বর মলিকিউলের শেষ বেগটা বেশি? U1 বড় হবে। নিশ্চয়ই U1 বড় হবে, কারণ 1 নম্বর মলিকিউল আগে দ্রুত গতিতে আসলে একে ধাক্কা দেওয়ার পর কিছুটা হলেও এর গতিশক্তি ওর মধ্যে চলে গিয়েছে। আর 2 নম্বর মলিকিউলের ক্ষেত্রে ওর আদি বেগ যদি U2 হয়, শেষ বেগ যদি V2 হয়, কে বড় হবে ভাই? নিশ্চয়ই ওকে পিছন থেকে এসে ধাক্কা দিল, ওর বেগটা বেড়ে যাবে, তো শেষ বেগটা বড়। তাহলে আমরা কি একটা জিনিস বলতে পারি না যে 1 নম্বর মলিকিউল থেকে 2 নম্বর মলিকিউলে গতিশক্তি ট্রান্সফার হলো? 1 নম্বর মলিকিউলে আগে গতিশক্তি বেশি ছিল, এ এসে একে ধাক্কা দিল, তো এর কিছুটা গতিশক্তি ওর মধ্যে সঞ্চার হলো, সো এর গতিশক্তি বেড়ে গেল। তো আমরা বলতে পারি না 1 নম্বর মলিকিউল থেকে 2 নম্বর মলিকিউলে গতিশক্তি ট্রান্সফার হলো? বলা যায় নাকি যায় না বলুন? বলা যায় স্যার। সবাই কথাবার্তা বলি, সবাই বলি। কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয়, এটা কি বুঝেছি? ফিজু, এটা বুঝেছেন? ফিজু, কাইনেটিক এনার্জি যে ট্রান্সফার হয়, ফিজু বুঝেছি। আর এই কাইনেটিক এনার্জি ট্রান্সফারকে আমরা নাম দিয়েছিলাম কি ভাই তাপগতিবিদ্যা অধ্যায়ে? হিট ট্রান্সফার। ওকে, সো আমরা দেখেন অধ্যায়গুলো রিলেট করে করে পড়ছি এবং অ্যাকচুয়াল সায়েন্সটা বোঝার চেষ্টা করছি। তো এটার নামই হচ্ছে হিট ট্রান্সফার। বুঝা গেছে নাকি জানি?
সো মলিকিউলে এক মলিকিউল থেকে আরেক মলিকিউলে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয় এবং কাইনেটিক এনার্জি ট্রান্সফারটাকে আমরা নাম দিই হচ্ছে হিট ট্রান্সফার বা তাপের যে আদান প্রদান হয় সেটা। আশা করি বুঝেছেন। এরপর আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন একটা মলিকিউল, ওই একটা মলিকিউলের কথাই বলছি। ধরেন এইটা হচ্ছে কন্টেনারের দেয়াল। এখানে আমি দেখালাম কি মলিকিউল মলিকিউলের সংঘর্ষ। এই সংঘর্ষ কার কার হলো ভাই? মলিকিউল এসে মলিকিউলের সাথে সংঘর্ষ করলো। কিন্তু সংঘর্ষ এরকমও হতে পারে না ভাই কোনো কন্টেনারের মধ্যে। এই যে দেখেন এখানে কন্টেনার দেখিয়েছিলাম, দেখেন এই মলিকিউল এসে এই মলিকিউলের সাথে সংঘর্ষ করবে, এটা স্বাভাবিক। আবার সংঘর্ষ করার পরে এগিয়ে দেয়ালের সাথে সংঘর্ষ করতে পারে না। তার মানে এখানে যত প্রকার মলিকিউল আছে এখানে সংঘর্ষ দুই প্রকার হতে পারে, এক হচ্ছে মলিকিউল মলিকিউল, আর হচ্ছে মলিকিউল গিয়ে দেয়ালের সাথে সংঘর্ষ করতে পারে। সো আমরা মলিকিউল মলিকিউলের সংঘর্ষ হলে কি ঘটনা ঘটে সেটা দেখিয়েছি। এবার আসেন মলিকিউল এবং ওয়ালের মধ্যে যদি সংঘর্ষ হয়, মলিকিউল এবং ওয়ালের মধ্যে যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে কি হয় এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, মলিকিউল এবং ওয়াল, এটা কার ওয়াল ভাই? কন্টেনারের ওয়াল। তাহলে দেখুন এক নাম্বার মলিকিউল ইউ বেগে আসছে, ধাক্কা খেলো, ওই এক নাম্বার মলিকিউলটাই কোন বেগে চলে গেল ভাই? ভি বেগে চলে গেল। এখন আমি বলেছি কি সংঘর্ষ কি ভাই বলুন? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে যে সংঘর্ষে কোনো শক্তির লস হয় না, আগের শক্তি সমান পরের শক্তি। তাহলে আমাকে বলুন ইউ বেগে এসে ধাক্কা খেলো, ভি বেগে ফিরে গেল, হ্যাঁ বেগের ডিরেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু মান কি চেঞ্জ হবে ভাই? স্পিডের বা দ্রুতির মান চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না। এটাই ধরে নেওয়া হয়, আদর্শ কেসে এটাই ধরে নেওয়া হয় যে আগের আদি বেগ সমান হচ্ছে শেষ বেগ। দ্রুতি সংঘর্ষের পূর্বে ও পরে দ্রুতি সমান। বলুন বুঝেছে কিনা? বুঝেছি। বুঝতে পারছি। এবং এবার আমি আপনাদেরকে ব্যাখ্যা দিই। আমরা গ্যাসের চাপের কথা বলেছিলাম না ভাই? গ্যাসের চাপ, গ্যাসের চাপ। এবার আমি সেটা ব্যাখ্যা দিই। দেখেন এই যে মলিকিউলগুলো যে আছে ভাই সংঘর্ষ করছে, এই মলিকিউলগুলো যখন ওয়ালে গিয়ে সংঘর্ষ করে তখন ওয়ালে গিয়ে তারা একটা ধাক্কা দেয়। এই ধাক্কাটার ফলেই ওয়ালে একটা প্রেসার প্রযুক্ত হয়। সো কোনো একটা কন্টেনারের মধ্যে আপনি যদি গ্যাস রাখেন, কন্টেনারের দেয়ালে এই যে চাপ প্রযুক্ত করে গ্যাস, সেই চাপটা কিভাবে প্রযুক্ত করে? কিভাবে বলুন? ওই যে কন্টেনারে মলিকিউলগুলো সারাটাক্ষণ এসে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার ফলে তারা দেয়ালের উপর একটা উলম্ব বল প্রয়োগ করে, আর বলের কারণে আলটিমেটলি চাপ প্রযুক্ত হয়। বোঝা কি গেল গ্যাসের চাপ কিভাবে প্রযুক্ত হচ্ছে? জি ভাইয়া। সবাই জি ভাইয়া। ওকে, খুবই ভালো জিনিস। সামনের দিকে চলে আসি। এবার আসেন এইটা অভিকর্ষকে উপেক্ষা করা হয়, এই জন্য গ্যাসের ঘনত্ব সুষম। মনে রাখবেন কখনো এরকম হবে না যে গ্যাসের অণুগুলা সবগুলো নিচে এসে পড়ে আসছে, সবগুলো নিচে এসে পড়ে আসছে, উপরে আর কোনো গ্যাসের অণু নেই, এরকম কোনোদিন হবে না। এরকম হতো যদি অভিকর্ষ থাকতো, তাই না? একটা উপরে ভারী বস্তু নিচে এসে নামে আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। কিন্তু পড়ছি আমরা কি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস জিনিসটা কি? পুরোটাই ইমেজিনারি, পুরোটাই হাইপোথেটিক্যাল, পুরোটাই ধরে নেওয়া হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে গ্যাসের ক্ষেত্রে কোনো জি নেই, মানে জি এর মানটা শূন্য। জি এর মান যদি শূন্য হয় তাহলে বলুন তো ভাই পৃথিবী এদেরকে আকর্ষণ করছে? উত্তর হচ্ছে না। এই কারণে অণুগুলো সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। এই কারণে দেখেন রোটা সুষম, অর্থাৎ ঘনত্বটা সুষম, সব জায়গায় সমান। কিন্তু জি এর মানটা যদি জিরো না হয়, জি এর মানটা যদি 9.8 হতো বা এরকম কিছু একটা হতো, তাহলে দেখবেন সমস্ত অণুগুলো এসে নিচে এসে জমা হয়ে থাকতো। বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি এরকম হয়? উত্তর হচ্ছে না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিই জি এর মানটা শূন্য, তো সব জায়গায় ছড়িয়ে থাকে। বলুন। এই কারণে কি মানে গ্যাসের সিলিন্ডারে লিকুইড হিসেবে গ্যাস থাকে? না, এই কারণ না, ওখানে আলাদা কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা বলবো একটু পরে কিভাবে লিকুইড করা যায়। ওকে, হ্যাঁ বলুন। বাস্তব গ্যাসে কিন্তু জি এর প্রভাব আছে। হ্যাঁ বলুন ভাইয়া। বুঝি নাই। বাস্তব গ্যাসের জি এর প্রভাব আছে। হ্যাঁ বাস্তব গ্যাসের ব্যাপারটা হচ্ছে, বাস্তব গ্যাসে জি এর প্রভাবটা আছে, কিন্তু গ্যাসের অণুগুলার ভর এতটাই কম, এতটাই কম যে ওই ভরের পৃথিবী যে ওকে আকর্ষণ করতেছে ও নিচে আসে না। আর এক অণু আরেক অণুকে সারাটাক্ষণ সংঘর্ষ লিপ্ত থাকতেছে, সে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে। সো ধরেন একটা অণু নিচে নামতে যাচ্ছে, ধরেন একটা অণু নিচে নামতে যাচ্ছে, নিচ থেকে একটা অণু এসে ওকে দিবে ধাক্কা, সো ও আর নিচে না নেমে উপরে চলে যাবে। সো এইভাবে করে অণুগুলো সারাক্ষণ ছোটাছুটির মধ্যে থাকে। সো ওভারঅল দেখা যায় বাস্তব গ্যাসের ক্ষেত্রেও অলমোস্ট সুসময় থাকে, মানে এমন হয় না যে অণুগুলো নিচে জমা থাকতেছে, এমনটা না। বাস্তব গ্যাসের ক্ষেত্রেও কাইন্ড অফ এরকমই দেখা যায়। বোঝা গেল? বাকিদের কোনো প্রশ্ন আছে? তাফিম, এনায়েত? না ভাইয়া।
ওকে, না ভাইয়া নাই। আচ্ছা তাহলে খুবই ভালো জিনিস। এবার আসুন, KSSC 25 KSSC 25 তাফিম, না ভাই আমি তো এসএসসি 25। এটা কিসের ক্লাস? এটা HSC 26 এর ক্লাস। ওরে আমি কি করি এখানে? আচ্ছা সমস্যা নেই, করি। কোন অধ্যায় চলে ভাই এটা? এটা আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। এটা বুঝবেন না, এটা লাভ নেই আপনার করে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কিছু নাই এরকম, চলে যেতে পারো, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই বুঝেছি। আচ্ছা আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে অণুগুলোর রৈখিক গতিশক্তি নির্ভর করে, রৈখিক গতিশক্তি নির্ভর করে গ্যাসের তাপমাত্রার উপর। তো গ্যাসের প্রকৃতির উপর গ্যাসের রৈখিক গতিশক্তি নির্ভর করে না। এটা খুবই সুন্দর একটা স্টেটমেন্ট, এটা খুবই সুন্দর একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে এরকম, ধরেন কোনো জায়গায় আপনার কাছে হিলিয়াম গ্যাস আছে, কোনো জায়গায় আপনার কাছে অক্সিজেন গ্যাস আছে, কোনো জায়গায় আপনার কাছে সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে। সো তিনটা গ্যাসের প্রকৃতি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। হিলিয়ামটা এক পারমাণবিক, অক্সিজেনটা দ্বিপারমাণবিক, সালফার ডাইঅক্সাইডটা বহু পারমাণবিক। কিন্তু এদের সবারই তাপমাত্রা যদি টি হয়, তাহলে সবারই রৈখিক গতিশক্তি, রৈখিক কে রৈখিক গতিশক্তি, কে ট্রান্সলেশনাল। ভাই আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নিব। হ্যাঁ, কে ট্রান্সলেশনাল সবারই সেম হবে, সবারই সেম হবে। তো এইটা আপনারা একটু জাস্ট হজম করার চেষ্টা করুন। আমরা 2 মিনিট পর আবার চলে আসছি, কারো কোথাও যাওয়ার দরকার নেই। আজান শেষ হলে আমি আবার শুরু করব। গুলোর রৈখিক গতিশক্তি নির্ভর করে তাপমাত্রার উপর, ঠিক আছে? কি বোঝায় এটা? এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। ধরেন কোনো কারণে আমরা এরকম বললাম যে অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড আর হিলিয়াম তিনটাই তো আলাদা আলাদা গ্যাস না, কিন্তু তিনটাকে যদি একই তাপমাত্রায় রাখি তাহলে তিনটারই রৈখিক গতিশক্তি, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, এখানে ভালো মতো ব্যাপারটা বুঝবেন। রৈখিক গতিশক্তি, রৈখিক, কিন্তু গ্যাসের মলিকিউলটা কিন্তু একই সাথে ঘুরতে ঘুরতে সামনে আগে, সো ওদের একটা ঘূর্ণন গতিশক্তিও আছে, বাট আমরা এখানে শুধুমাত্র রৈখিক গতিশক্তির কথা বলছি। সো রৈখিক গতিশক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে। তাহলে যেহেতু তিনটা গ্যাসেরই তাপমাত্রা সেম, তাহলে তিনটা গ্যাসেরই রৈখিক গতিশক্তিও সেম। আমি জাস্ট এখানে একটা কথা বলে দিচ্ছি, একটা সম্পর্ক আছে, সেটা আপনারা পরে প্রমাণও করব। সম্পর্কটা হচ্ছে ভাই, তাপমাত্রা বা রৈখিক গতিশক্তি কে ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল মানে হচ্ছে রৈখিক, কে ট্রান্সলেশনাল, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে তাপমাত্রার সাথে। কোন গ্যাসের তাপমাত্রা যদি ভাই বেশি হয়, তাহলে ওই গ্যাসের রৈখিক গতিশক্তি বেশি হবে। এবং এই তাপমাত্রা এবং রৈখিক গতিশক্তি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। রৈখিক গতিশক্তি একমাত্র কার উপর নির্ভর করে ভাই? তাপমাত্রার উপরে, প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না। তিনটা আলাদা আলাদা গ্যাস, কিন্তু একই তাপমাত্রায় সবার রৈখিক গতিশক্তি একই থাকবে। পরবর্তীতে প্রমাণ করবো, আজকে জাস্ট বলছি। সো ব্যাপারটা বুঝুন, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন কোনো একটা গ্যাসের তাপমাত্রা বেশি, মানে কোনো একটা গ্যাস ধরুন গরম, এটা মানে কি বোঝায় বলেন? একটু জাস্ট আরেকটা কথা বলি, অণুগুলো রৈখিক গড় গতিশক্তি, ওকে, রৈখিক গড় গতিশক্তি হলে আর একটু ভালো হতো ব্যাপারটা, এগুলো পরে আপনাদেরকে বুঝাবো ব্যাপারটা। সো কোনো গ্যাসের তাপমাত্রা বেশি মানে কি বলেন তো ভাই? ওই গ্যাসের গড় অ্যাভারেজ, কে অ্যাভারেজ, কোন অ্যাভারেজ? ট্রান্সলেশনাল অ্যাভারেজ, রৈখিক গড় গতিশক্তিটা বেশি। কারণ রৈখিক গড় গতিশক্তি তাপমাত্রার সাথে কি সমানুপাতিক, তাহলে তাপমাত্রা বেশি হলে রৈখিক গড় গতিশক্তি বেশি হবে। আবার রৈখিক গড় গতিশক্তি, ধরেন কোনো একটা গ্যাসের, ধরেন কোনো একটা গ্যাসের, ধরেন এই যে একটা কন্টেনার, ওকে, এই যে কন্টেনার, এই যে কন্টেনার, আমাকে একটা জিনিস বলেন ভাই, এইটা আমার আগে শিখিয়ে আসা উচিত ছিল, বাট আমি এখন একটু শিখিয়ে নিই, একটু দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু আগের পেজে চলে যাচ্ছি, ওকে। এই যে এখানে একটা জিনিস ছিল, সর্বপ্রথম পয়েন্ট যেটা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। এখানে দেখেন ভাই, একটা পয়েন্ট ছিল, দেখেন একই গ্যাসের অণুগুলো সদৃশ বা আইডেন্টিক্যাল, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সব মলিকিউল দেখতে শুনতে সেম, যমজ ভাই। হিলিয়াম গ্যাসের সব মলিকিউল দেখতে শুনতে সেম। সো হাইড্রোজেন গ্যাসের ধরেন অনেকগুলো মলিকিউলের কথা যদি আমি বলি, ধরেন এই মলিকিউলের ভর ধরেন M1, এই মলিকিউলের ভর যদি হয় M2, এই মলিকিউলের ভর ধরে নেন M3, এই মলিকিউলের ভর যদি হয় M4, এই মলিকিউলের ভর যদি হয় M5, এরকম অনেকগুলো মলিকিউল, অনেকগুলো ভর। সো আমি যেহেতু বললাম তারা যমজ ভাই, সো যমজ ভাই বলতে বুঝাবে সব মলিকিউলের ভর সেম, M1 এর মান যা, M2 এর মান তা,
M3 মানটা, সো এতগুলা মান না ধরে নিয়ে আমরা শুধুমাত্র M ধরে নিতে পারি যে সবগুলো মলিকুলে ভর হচ্ছে M। সো মোট কথা হাইড্রোজেন গ্যাসের সব মলিকুলে ভর কত হবে ভাই? M হবে, M M। আর তাহলে হিলিয়াম গ্যাসের সব মলিকুলে ভর হবে M প্রাইম, একটু আলাদা। এই হচ্ছে ঘটনা। সো সদৃশ কথাটা বলতে বুঝিয়েছিলাম সব মলিকুলে ভর হচ্ছে সেম, আলাদা আলাদা ভর না, সবার ভর এক। ওকে, এবং এই মলিকুলগুলো কি থেমে থাকবে? উত্তর হচ্ছে না, সব মলিকুল সারাটাক্ষণ বিভিন্ন দিকে ছোটাছুটি করবে। ওকে, সো আসেন এবার আমরা ওই পেজে আবার চলে যাই, ওই যে রৈখিক গড় গতিশক্তিতে ছিলাম, তাই না? আসুন এখানে আবার চলে যাই এই জায়গাটাতে। সো এবার আসুন এই জায়গাটাতে আবার চলে আসি আমরা, এই জায়গাটাতে আবার চলে আসি। দেখেন, ধরেন কই গেল, ধরেন একটা কন্টেনার নিলাম, ধরেন একটা কন্টেনার নিলাম, এই যে অনেকগুলো গ্যাসের মলিকিউল আছে, অনেকগুলো গ্যাসের মলিকিউল আছে। কারণ আমাকে বলেন গ্যাসের মলিকিউল তো অনেকগুলো, কিন্তু প্রত্যেকটা মলিকিউলে ভর কিভাবে আলাদা হবে নাকি একই হবে? একই হবে। সো প্রত্যেকটা মলিকিউলে ভর ধরে নেন M, এটার ভর 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 M। ওকে, সবার ভর সেম। কিন্তু মলিকিউলগুলো কি থেমে থাকবে নাকি বিভিন্ন দিকে ছোটাছুটি করবে? বিভিন্ন দিকে ছোটাছুটি করবে। সো প্রত্যেকটা মলিকিউল বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। ধরেন এটা এইদিকে ছুটতেছে V1 বেগে, এটা এইদিকে ছুটতেছে V2 বেগে, এইটা ধরেন এইদিকে ছুটতেছে V3 বেগে, এইটা ধরেন এইদিকে ছুটতেছে V4 বেগে, এইটা ধরেন এইদিকে ছুটতেছে V5 বেগে, এইটা এইদিকে V6 এবং এইটা এইদিকে ধরেন V7 বেগে। সো প্রত্যেকটা মলিকিউলের বেগ আলাদা বা দ্রুতি আলাদা, কিন্তু ভর সবারই সেম। হ্যাঁ, এমন হতে পারে 2-4টা মলিকুলে বেগও সেম হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, হতে পারে, এখানে কোটি কোটি মলিকুল আছে। ওকে, সো ব্যাপারটা বুঝুন ভাই, আমি যদি এখানে এক একটি মলিকুলের যদি আমি রৈখিক গড় গতিশক্তি বের করতে চাই বা রৈখিক গতিশক্তি বের করতে চাই, তাহলে দেখেন প্রথম মলিকুলের রৈখিক গতিশক্তি কত হবে? হাফ M V1 স্কোয়ার। দ্বিতীয় মলিকুলের গতিশক্তি কত হবে ভাই? হাফ M V2 স্কোয়ার, এরকম না? তৃতীয় মলিকুলের গতিশক্তি কত হবে ভাই? হাফ M V3 স্কোয়ার, এরকম তো? প্রত্যেকটা মলিকুলের গতিশক্তি আলাদা, তাই না? প্রত্যেকটা মলিকুলের গতিশক্তি আলাদা। ভাই বলুন বুঝতেছেন কিনা? প্রত্যেকটা মলিকুলের গতিশক্তি তো আলাদা আলাদা হবে, যেহেতু বেগ আলাদা, ভর একই হোক, বেগ যেহেতু আলাদা তাহলে গতিশক্তি আলাদা হবে। এখন আমি কি বললাম ভাই? আমি কি বললাম? ধরেন এখানে কোটি কোটি মলিকিউল আছে, কোটি কোটি মলিকিউল আছে, তাহলে কোটি কোটি কি হবে বলুন? গতিশক্তি পাবো। এখন আমি কি একটু আগে আপনার বলি নাই স্ট্যাটিস্টিক্স, আদর্শ গ্যাস অধ্যায়ে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করবো। স্ট্যাটিস্টিক্স মানে কি? গড় মান ইউজ করবো। সো প্রত্যেকটা গ্যাসে, ধরেন এটা প্রথম গ্যাসের গতিশক্তি, দ্বিতীয় গ্যাসের গতিশক্তি, তৃতীয় গ্যাসের গতিশক্তি, এইভাবে ধরেন কোটি কোটি গ্যাসের কোটি কোটি গতিশক্তি আছে। সো আমরা এতগুলো গতিশক্তি ইউজ না করে আমরা ধরেন একটা নতুন টার্ম বের করলাম, সেটা হচ্ছে ধরেন গড় গতিশক্তি। ওকে, গড় গতিশক্তি এটা কিভাবে বের করবো ভাই? কিভাবে বের করবো গড় গতিশক্তিটা? ওই যে দেখেন, সবগুলো গতিশক্তি যোগ করব, প্রত্যেকটা মলিকুলের গতিশক্তি যোগ করব, ডিভাইডেড বাই নাম্বার অফ মলিকুল। যতগুলো মলিকুল সবার গতিশক্তি ডিভাইড বাই যতগুলো মলিকুল তত সংখ্যাটা যদি ভাগ করে দিই, তাহলে ধরুন গড় গতিশক্তি চলে আসবে। সো গড় গতিশক্তির মান কত আসবে ভাই? ধরে নিলাম হাফ M V স্কোয়ার, হাফ M V স্কোয়ার, বা ধরেন হাফ M C স্কোয়ার চলে আসলো। হাফ এটা ধরেন C একটা নতুন বেগ ধরে নেন। এই সিটা হচ্ছে কি ভাই বলুন তো? সবগুলা বেগের গড় একটা বেগ, সবগুলা বেগের গড় একটা বেগ। বোঝা কি গেল? সবগুলা বেগের গড় একটা বেগ। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? সো আমরা যেহেতু অনেকগুলা মলিকিউল পাচ্ছি, সবার গতিশক্তি নিয়ে আলোচনা না করে আমরা গড় গতিশক্তি নিয়ে আলোচনা করব। এবং আমি আপনাদেরকে একটা কথা আগেই বলেছিলাম যে আপনি যদি কোটি কোটি জিনিস নিয়ে কাজ করেন, তাহলে তাদের গড় মানটা এমন হবে, ধরেন এই মানটা, কথার কথা ধরেন এই মানটা ধরে নেন 7.5, ধরেন কথার কথা এই মানটা ধরেন 7.6, এই মানটা ধরেন 7.55। সো এদের গড় গতিশক্তির মানটা দেখবেন এমন একটা জিনিস আসছে, ধরেন 7.5 আর 6 মাঝখানে না, ধরে নেন 7.57, এরকম কিছু একটা আসবে। মানে গড় মানটা এমন আসবে যে এদের তিনটারই মানের নিয়ারেস্ট ভ্যালু হবে, বা তিনটারই মানের একদম সমান সমান ভ্যালু হবে। আমি তো মানগুলো তো ডিফারেন্স নিয়েছি, নর্মালি হয় এমন যে এদের এক একটার যে গতিশক্তি প্রায় কাছাকাছি হয়। সো ওদের গড় মানটা এমন হবে যে এদের এক একটা মানকে যদি আপনি গড় মান দ্বারা সাবস্টিটিউট করেন, ধরেন
এইটাকে 7.57 ধরলেন, এটাকে 7.57 ধরলেন, এটাকে 7.57 ধরলেন, কোনো কি চেঞ্জ আসবে ভাই? আসবে না, একই মানিতে থাকে অলমোস্ট। সো গড় মান হচ্ছে এই একটা আমাদেরকে সুবিধা দেয়। বুঝা গেল? সো আমরা প্রত্যেকটা মলিকিউল আলাদা আলাদা গতিশক্তি ইমেজিন না করে আমরা তাদের গড় গতিশক্তি ইমেজিন করব। বোঝা গেল? সো আমাদেরকে তাপমাত্রা কি সম্পর্কে ধারণা দেয় ভাই? তাপমাত্রা আমাদেরকে ধারণা দেয়, আমি আগেই বলেছিলাম না যে গড় গতিশক্তি কে অ্যাভারেজ, এই মানটা কার সাথে সমানুপাতিক ভাই? তাপমাত্রার সাথে সমানুপাতিক। এবং কে অ্যাভারেজের জায়গায় আমরা কি পেলাম? মাত্র হাফ এম সি স্কোয়ার। তাহলে হাফ এম সি স্কোয়ারের সমানুপাতিক হবে কি? টি। তাহলে আমাকে বলেন এখানে একমাত্র চলক কে ভাই? সি চলক, কারণ এম তো ভাই সবার ক্ষেত্রে সেম। সিটাই এখানে চলক যেহেতু গড় মান। তাহলে আমাকে বলেন কোনো একটা গ্যাসের যদি তাপমাত্রা বেশি হয়, তাপমাত্রা যদি বাড়াই, তাহলে বলেন তো ভাই গ্যাসের রৈখিক বেগের মান বাড়বে না? যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এম হাফ এম এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে টি বাড়ালে সি বাড়বে, টি বাড়ালে সি বাড়বে, মানে গড় বেগ বাড়বে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি। এত কথা বলার দরকার ছিল না, এগুলো পরে আমি আবার এক্সপ্লেন করবো, আপনারা ভালো মতো বুঝবেন। আজকে যা শুনুন ভালো মতো কথাগুলা। রৈখিক গড় গতিশক্তি কার সাথে সমানুপাতিক ভাই? তাপমাত্রার সাথে সমানুপাতিক। তার মানে একটা গরম গ্যাসের মলিকিউল অনেক জোরে জোরে ছড়াছড়ি করবে এইভাবে, ঝিক 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 ঝিক। আর একটা ঠান্ডা গ্যাসের মলিকিউল আস্তে আস্তে ছড়াছড়ি করবে এইভাবে, ঝিক 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 ঝিক। এটা অনেক জোরে জোরে, আর এটা আস্তে আস্তে। একই গ্যাস, ধরুন গরম তাপমাত্রায় আছে, সো এই হাতটা ধরেন একটা মলিকিউল, এ অনেক গরম মলিকিউল, সো এ অনেক জোরে ছোটাছুটি করবে। আর এই হাতটা ধরেন ওই একই গ্যাসের একটা মলিকিউল যে ঠান্ডা তাপমাত্রায় আছে, তাহলে আস্তে আস্তে ছোটাছুটি করবে। সো একসাথে দেখাই, এটা অনেক জোরে, এটা আস্তে, এটা অনেক জোরে, এটা আস্তে। সো গরম গ্যাস বেশি জোরে ছোটে, আস্তা গ্যাস অল্প অল্প স্পিডে ছোটে। সো মলিকিউল তার একটা হয় না, মলিকিউল হয় কোটি কোটি। সো এদের গড় বেগটা আমরা ধরে নিই। সো আমরা ধরে নিব ওভারঅল যে এখানে যে মলিকিউলগুলো আছে, এই মলিকিউলগুলো অনেক জোরে ছড়াছড়ি করবে যদি তাপমাত্রা বাড়িয়ে দিই। তাপমাত্রা যদি কমে দিই, তাহলে এই মলিকিউলগুলো এরপরে আস্তে আস্তে ছড়াছড়ি করবে। বলুন সবকিছু কি বোঝাতে পারলাম? স্যার অধিক বেগ প্রাপ্ত একটা অণু যদি আরেকটা অণুকে হিট করে, তাহলে সেই অণুটার কি মানে তাপ শক্তিও বেড়ে যাবে? বুঝি না, কি বললেন? মানে ধরেন দুইটা অণু আছে, একটা ধরেন অধিক তাপ শক্তি আছে, আরেকটা তাপ শক্তি কম। হ্যাঁ, মানে তাপ কম, থার্মাল এনার্জি কম। হ্যাঁ, এখন যদি বেশি তাপ প্রাপ্ত ওটা যদি কম তাপ প্রাপ্তকে অ্যাটাক করে, মানে সংঘর্ষ করে, তাহলে কি এটা তাপমাত্রা কম, ওটা তাপমাত্রা বেড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। এইটাই তো ওই যে আমি আপনাকে তাপগতিবিদ্যা অধ্যায়তে এটাই পড়িয়েছিলাম। যে ধরেন এই যে একটু আগে তো এটাই পড়ালাম, এই যে এখানে এই গ্যাসের বেগ, এই মলিকিউলটার বেগ বেশি, এই মলিকিউলটার বেগ কম। মানে কি? এই মলিকিউলটার আমি বলেছিলাম না ভাই তাপমাত্রার সাথে কার সম্পর্ক? গতিশক্তি সম্পর্ক। আর গতিশক্তির কি তাপমাত্রার সাথে সম্পর্ক? আর ওগুলো গতিশক্তি যোগফলটাই থার্মাল এনার্জি। তার মানে এই মলিকিউলের থার্মাল এনার্জি বেশি, এই মলিকিউলের থার্মাল এনার্জি কম। এ বেশি গরম, এ ঠান্ডা। সো যখন এ ওকে ধাক্কা দিবে, এ ওকে ধাক্কা দিবে, তখন এর কাছ থেকে ওর জায়গায় গতিশক্তি ট্রান্সফার হবে। আর গতিশক্তি ট্রান্সফার মানে কি? হিট ট্রান্সফার। এটা তো একটু আগেই পড়ালাম। তার মানে এই মলিকিউলটা একটু ঠান্ডা হবে আর এই মলিকিউলটা একটু গরম হবে। এটাই হচ্ছে ঘটনা। এইভাবে করে হিট যায়। বলুন বুঝেছেন? যদি একটি পাত্রে তাপ দেওয়া হয়, তাহলে তো এটা সমগ্র অণুর উপর ক্রিয়া করবে না? হ্যাঁ হ্যাঁ, মানে ওভারঅল আমি তো জাস্ট এটা একটু স্ট্যাটিস্টিক্স দেখালাম। মানে ভিতরে ভিতরে এমনও হয় যে ধরেন ভিতরে ভিতরে এরকমও হয়, আমি এন্ট্রপি পড়ানোর সময় বলেছিলাম, ধরেন একটা অণু অলরেডি ঠান্ডা, অলরেডি কোল্ড, আর আরেকটা অণু অলরেডি হট। কিন্তু আপনি যদি একদম ভিতরে মলিকিউলার লেভেলে, কোয়ান্টাম লেভেলে অ্যানালাইসিস করেন, তাহলে এরকমও হতে পারে যে ঠান্ডা অণু থেকে গরম অণুর দিকে হিট গেছে। এটাও সম্ভব। এন্ট্রপি পড়াতে গিয়ে দেখিয়েছি যে পৃথিবীতে সবই সম্ভব, কিন্তু বেশিরভাগ সম্ভাবনা বা বেশিরভাগ কেসে হয় গরম থেকে ঠান্ডাতে তাপ আসে। বুঝলাম? একটা পাত্রে যখন আপনি তাপ দিচ্ছেন, তখন অণুগুলো ছোটাছুটি করে একজন আরেকজনের কাছ থেকে তাপ দিচ্ছে, একজন আরেকজনকে তাপ দিচ্ছে। আপনি কন্টিনিউয়াসলি বাইরে থেকে তাপ দিচ্ছেন, অণুগুলো গরম হচ্ছে, একজন আরেকজনকে তাপ দিচ্ছে। সো আপনি ধরেন এই জায়গাটাতে তাপ দিলেন, এই জায়গাটাতে ধরেন একটা মোমবাতি ধরিয়ে দিলেন। সো এর আশেপাশে যে মলিকিউলগুলো আছে এরা খুব দ্রুত হিট নিয়ে নেবে, হিট নিয়ে উপরে মলিকিউলকে সংঘর্ষ করে উপরে হিট ট্রান্সফার করবে। সো এরপরে উপরে মলিকিউলগুলো গরম হয়ে যাবে, এরা ওদের উপরে মলিকিউলকে গরম করে দিবে। কিভাবে ভাই? সংঘর্ষ করে করে। এই মলিকিউলগুলো গরম হয়ে গেলে এরা ওদের উপরেগুলোকে গরম করে দিবে। বলুন বুঝেছেন? কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে করতে পারেন ডেফিনেটলি, এটা কিন্তু কোনো ইয়া নাই, লজ্জার কিছু নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ইরফান, শেতাব, এনায়েত, ফিজু, সবাই বুঝেছেন? আচ্ছা, তাহলে খুবই ভালো জিনিস। এবার আসেন একটা জিনিস পড়ি।
কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তো ব্যাপারটা বুঝুন ভাই। আগে আমরা রিয়েল গ্যাসের কথা বলি। রিয়েল গ্যাস, ওকে, রিয়েল গ্যাস মানে কি বলুন? বাস্তব গ্যাস। রিয়েল গ্যাস মানে কি বলুন? বাস্তব গ্যাস, তাই না? তো ধরেন এইটা একটা রিয়েল গ্যাসের মলিকিউল, এইটা একটা রিয়েল গ্যাসের মলিকিউল। সো রিয়েল গ্যাসের মলিকিউলরা করবে কি ভাই? একে অপরের উপর একটা আন্তঃআণবিক বল প্রয়োগ করবে। এটি স্বাভাবিক না? রিয়েল গ্যাস তো অবশ্যই একে অপরকে বল প্রয়োগ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন আমি এই রিয়েল গ্যাসটাকে কি বানাতে চাচ্ছি ভাই? বাস্তব গ্যাসকে কি বানাতে চাচ্ছি বলুন? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো আমি এখন এই রিয়েল গ্যাসটাকে সামহাও বানাতে চাচ্ছি হচ্ছে, এই রিয়েল গ্যাসটাকে আমি সামহাও বানাতে চাচ্ছি হচ্ছে আইডিয়াল গ্যাস। এখন কি করলে আমরা এই রিয়েল গ্যাসকে আইডিয়াল গ্যাসে বানাতে পারি বলুন তো ভাই? বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই যে ফোর্সটা যে আছে, এই ফোর্সের মানটা শূন্য নয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিন্তু শূন্য হয় না, কিছু না কিছু থাকে। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই ফোর্সের মানটা কি হওয়া উচিত ভাই? শূন্য হয়ে যাওয়া উচিত না? আদর্শ গ্যাসের শর্ত তো এটা ছিল যে দুইটা অণুর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকা যাবে না। আর বাস্তব গ্যাসে কি আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে? শূন্য হয় না। আর আইডিয়াল গ্যাসে কি হয় ভাই? শূন্য হয়ে যায়। এখন আমি কি এমন কাজ করব যে এই অণুগুলোর মধ্যে ফোর্সের মানটা কমতে 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 শূন্য হয়ে যাবে? কি করতে পারি বলুন? বলুন কি করতে পারি? আমার কি টার্গেটটা বুঝতে পেরেছেন? আমি অণুগুলোকে এমন কিছু একটা করব যেন এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা আছে সেটা যেন শূন্য হয়ে যায়। সেটা শূন্য হয়ে যাওয়া মানে কি? বাস্তব গ্যাসটা কিসে পরিণত হলো? আদর্শ গ্যাসে পরিণত হলো। বোঝা গেছে? তাপমাত্রা কমিয়ে দিবে। আচ্ছা, সো আমি যেটা করতে পারি, এক্স্যাক্টলি যেটা বলেছি সেটাই সঠিক, বাট কেন ওটা করছি রিজনটা বুঝবেন। আমি যেটা করতে পারি, এই অণুগুলাকে একটা আরেকটা থেকে দূরে সরিয়ে দিতে পারি। দূরে সরিয়ে দিলাম, তাহলে এবার বুঝুন ভাই, একজন আরেকজন থেকে দূরে সরিয়ে দিলেন, একজন আরেকজন থেকে দূরে সরিয়ে দিলেন। দূরে যখন সরাবেন ভাই, এই যে ফোর্সের মানটা কি দূরত্বের সাথে সমানুপাতিক না? দূরত্বের সাথে তো সম্পর্ক আছে, সমানুপাতিক না মানে বলছি আর কি জাস্ট। যত দূরত্ব বাড়াবেন, যত দূরত্ব বাড়াবেন, এই যে আর এর মানটা, ডিস্টেন্স যত বাড়াবেন, তত কি ভাই ফোর্সের মানটা কমতে থাকবে না? যত দূরত্ব বাড়াবেন মলিকিউলগুলোর মধ্যে, তত কি ফোর্সের মানটা কমতে থাকবে না? আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা থাকবে তো? বলুন, কমতে থাকবে তো? আচ্ছা, তো ধরেন একসময় দূরত্ব বাড়াতে বাড়াতে এমন একটা দূরত্বে নিয়ে চলে গেলেন যে ফোর্সের মানটা কমতে 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 শূন্য হয়ে গেল। সো ফোর্সের মানটা যখনই শূন্য হয়ে যাবে তখনই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝা গেল? সো আমাদের মূল টার্গেট হচ্ছে বাস্তব গ্যাস এর মলিকিউলগুলো কাছাকাছি থাকে, আমরা যদি সামহাও এই মলিকিউলগুলোকে দূরে দূরে পাঠিয়ে দিতে পারি, তাইলেই বাস্তব গ্যাসটা কিসে পরিণত হবে বলুন? আদর্শ গ্যাসে পরিণত। এখন দূরে পাঠাতে পারি কিভাবে ভাই? দূরে পাঠাতে পারি দুইটা আলাদা আলাদা ওয়েতে। একটা হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে। গ্যাসের যদি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে হবে কি ভাই? গ্যাসের বেগ বেড়ে যাবে না? গ্যাসের বেগ বেড়ে যাবে। গ্যাসের বেগ যদি বেড়ে যায়, একজন আরেকজন থেকে দূরে দূরে চলে যাবে। একজন আরেকজন থেকে কি হয়ে যাবে ভাই? দূরে চলে যাবে। আর দূরে চলে গেলে কি হবে ভাই? ফোর্সের মানটা কমতে থাকবে। ফোর্সের মান কমতে কমতে একসময় হয়ে যাবে কি? শূন্য হয়ে যেতে পারে। বুঝলাম? আরেকটা ওয়ে আছে, যদি আপনি গ্যাসের প্রেসার কমিয়ে দেন, তাপমাত্রা বাড়ান, অথবা যদি আপনি গ্যাসের প্রেসার কমিয়ে দেন। প্রেসার কমানো মানে কি ভাই? গ্যাসগুলো যখন কাছাকাছি থাকেন তখন ওরা খুব দ্রুত ওয়ালে ধাক্কা দেয়। যখন আপনি গ্যাসগুলোকে অনেক দূরে পাঠিয়ে দিবেন, কন্টেনারটাকে অনেক বিশাল করে দিবেন, অনেক বিশাল, তাহলে এইখান থেকে দেয়ালে গিয়ে ধাক্কা মারতে ওর অনেক সময় লেগে যাবে, খুব আস্তে আস্তে ধাক্কা দিবে। সো প্রেসার যখন কমিয়ে দিবেন তখনও গ্যাস কি দূরে দূরে চলে যাবে না? দূরে দূরে চলে গেলে কি ফোর্সের মানটা কমতে থাকবে। ফোর্সের মানটা কমতে থাকলে কি ফোর্সের মানটা একসময় শূন্য হয়ে যেতে পারে। তাহলে গ্যাসের মলিকিউলকে আমি দূরে পাঠাতে পারছি দুইটা ভিন্ন ওয়েতে, একটা তাপমাত্রা বাড়িয়ে আর একটা কি প্রেসারের মান কমিয়ে। সো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটার উত্তর যদি আমি এক কথায় দিয়ে দিই তাহলে এক কথা উত্তর হচ্ছে ভাই উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। বলুন বুঝেছেন কিনা? এবং যদি এটা ঘনত্বের টার্মে লিখেন তাহলে নিম্ন ঘনত্বে,
এখন এইটা বললেন, এইটা এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব, নিম্ন ঘনত্ব এটা কোত্থেকে আসলো? ভাই অণুগুলোকে দূরে দূরে সরিয়ে দিচ্ছেন মানে কি গ্যাসেরটা পাতলা হয়ে গেল না, গ্যাসটা ঘনত্ব কমে গেল। সো যদি মানে বহুপদী সমাপ্তির সূচক প্রশ্নে আসে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, 1 নম্বর অপশনে ধরেন উচ্চ তাপমাত্রা, 2 নম্বর অপশনে ধরেন নিম্নচাপ, 3 নম্বর অপশনে ধরেন নিম্ন ঘনত্ব, তিনটাই উত্তর হবে। বোঝা গেল? আলাদা হবে, তিনটা শর্ত যদি অ্যাপ্লাই করেন 3 শর্তেই বাস্তব গ্যাস দূরে দূরে চলে যাবে, ফলে ফোর্সের মানটা কমতে কমতে শূন্য হবে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বলুন বুঝেছেন কিনা? ভাইয়া হ্যাঁ বলুন ভাইয়া। যে কোনো একটা apply করলে মানে ওই তো যে কোনো একটা অ্যাপ্লাই যদি করেন তাইলেই তো হবে। উচ্চ তাপমাত্রা যদি করে নেন, একটা কনস্ট্যান্ট প্রেসারে ধরেন উচ্চ তাপমাত্রা করে দিলেন, ভলিউমটা যদি আপনি বাড়াতে দেন, তাহলে ডেফিনেটলি উচ্চ তাপমাত্রাতেই গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। যদি তাপমাত্রা ফিক্স রেখে চাপটা এতটাই কমালেন, চাপ ধরুন অনেক বেশি কমালেন, গ্যাসটাকে ধরুন অনেক দূরে দূরে নিয়ে গেলেন, সেক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা টার্ম অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝা গেল? অপরটাকে কনস্ট্যান্ট রাখবেন, ধরুন তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে চাপ কমাই দিলেন, অথবা চাপ কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা বাড়িয়ে দিলেন। বোঝা কি গেল নাকি যায়নি? ক্লিয়ার হচ্ছে সেটা? হ্যাঁ ভাইয়া। এনায়েত? জি ভাইয়া। ওকে, তাহলে আমি যদি এখন আপনাদেরকে উল্টা প্রশ্ন করি, উল্টা ধরুন প্রশ্ন করলাম, ধরেন কোয়েশ্চেন 5, যে কোন শর্তে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের মতো আচরণ করে? বলুন তো এখন আপনারা ট্রাই করুন বলার। আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিলাম যে ধরেন কোন শর্তে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের মতো আচরণ করে। চিন্তা করবেন, আমাকে টেলিগ্রামে জানাবেন, ঠিক আছে? এবার আসেন, আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম এগুলো সবই ছিল ভাই থিওরিটিক্যাল পড়াশোনা। এবার আসেন অ্যাকচুয়াল পড়াশোনায় ঢুকি। আসুন এবার আমরা বয়েলের সূত্র পড়া শুরু করি, বয়েলস ল বা বয়েলের সূত্র। সো আগে আমি আদর্শ গ্যাসের সংজ্ঞাটা আপনাদেরকে দিই, বুকির সংজ্ঞা, তারপর আপনাদেরকে আমি বয়েলের সূত্রটা পড়াবো খুব ধীরে ধীরে এবং ভালো মতো। আচ্ছা, আদর্শ গ্যাসের সংজ্ঞা যেটা বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, এবং এটা আপনাদের দরকার কারণ জ্ঞানমূলক প্রশ্নে আসে এটা। ওকে, জ্ঞানমূলক প্রশ্নে আসে। কি বলেছে ভাই? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সূত্রসমূহ কি কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। সো এটা একটা জাস্ট সংজ্ঞা, এটা আপনি মুখস্থ রাখতে পারেন। এখন আমরা ধীরে ধীরে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র এক এক করে পড়তে থাকবো, ঠিক আছে? সো এটা তো গেল বুকিশ ল্যাঙ্গুয়েজ, বাট অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস কি এটা কি আপনি বুঝেন না ভাই? এখন এতক্ষণ ধরে যা বুঝালাম সেগুলোই তো আদর্শ গ্যাস। আপনি বৈশিষ্ট্যগুলো এখন লিখতে পারবেন। যে গ্যাস এর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, যে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো সবগুলো সদৃশ, সেটাই আদর্শ গ্যাস। বুঝলাম ব্যাপারটা? যে গ্যাসে কোনো গ্র্যাভিটির কোনো প্রভাব নাই, সব জায়গায় আপনার হচ্ছে ঘনত্বটা সুষম। বুঝলাম ব্যাপারটা নাকি বুঝেন নাই? আদর্শ গ্যাস নিয়ে তো অনেক কথাবার্তা বললাম। সো আমাদের এই বুকির সংজ্ঞাটা মুখস্থ না করে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেগুলো বললেও চলবে, বাট অবশ্যই টিচারদের সন্তুষ্ট করার জন্য এই বুকির সংজ্ঞাটাই দেওয়া লাগবে জ্ঞানমূলক প্রশ্নে। বাট অ্যাকচুয়াল ভিতরে সায়েন্সটা তো আমরা বুঝেছি, তাই না? বলুন আদর্শ গ্যাস কি জিনিস এখন এক্সপ্লেন করতে পারবেন তো আমাকে? ইরফান? জি ভাইয়া। ওকে, তাহলে এবার আসুন বয়েলের সূত্রটা আমরা পড়ার চেষ্টা করি। সো তার আগে একটা কথাবার্তা বলে নিই আপনাদেরকে ভাই। কথাটা হচ্ছে এরকম, ধরেন এইটা একটা কন্টেনার, কন্টেনারের মধ্যে ধরেন আদর্শ গ্যাসের অণুগুলা হলুদ কালারের দিক দিয়ে। ওকে, এই হচ্ছে একটা কন্টেনার, এখানে গ্যাসের অণু আছে হলুদ কালারের দিক দিয়ে। সো এখানে গ্যাসের বিভিন্ন চলক আছে, যেমন একটা চলক হতে পারে গ্যাসের পরিমাণ, এখানে কতটুকু গ্যাস আছে, সো সেটাকে আমরা মোল সংখ্যা দ্বারা ডিনোট করবো, এন দ্বারা ডিনোট করবো। সো পরিমাণ বাড়াতেও পারি কমাতেও পারি, তাহলে গ্যাসের পরিমাণ মোল সংখ্যা একটা চলক না, এটা আমাদের উপর ডিপেন্ড করছে আমি কতটুকু নিব। এটা একটা চলক, গ্যাসের চলক, কতটুকু পরিমাণ গ্যাস আছে। এরপর একটা হতে পারে ভাই ভলিউম। আমি এই সেম গ্যাসকে কম ভলিউমেও রাখতে পারি না ভাই? এই যে ধরেন আমি ভলিউমটা কমিয়ে দিলাম, কন্টেনারটাকে ছোট করে দিলাম, তাহলে ভলিউমটা বেড়ে গেল। কন্টেনারটাকে ধরেন আমি বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম, তাহলে ভলিউম বেড়ে গেল। বোঝা কি গেল? তার মানে আমি কন্টেনারটাকে বড় ছোট করে কিন্তু গ্যাসের ভলিউমটাকেও বাড়া কমা করতে পারি। সো ভলিউম একটা চলক। আবার গ্যাসের প্রেশারও একটা চলক।
কিভাবে ভাই? ধরেন আপনি বাইরে থেকে তাপ দিলেন, তাহলে গ্যাসের অণুগুলোকে বেশি জোরে ছোটাছুটি করবে। বেশি জোরে ছোটাছুটি করলে কি ওয়ালে বেশি বেশি ধাক্কা দিবে, বেশি বেশি ধাক্কা দিলে কি বেশি চাপ প্রয়োগ করবে। সো আমি কতটুকু তাপ দিচ্ছি, কতটুকু গরম করছি গ্যাসকে, সেটাকে আমার উপর ডিপেন্ড করছে। আমার উপর ডিপেন্ড করলে গ্যাস কতটুকু চাপ প্রয়োগ করবে সেটাও আমার উপর ডিপেন্ড করছে ইনডাইরেক্টলি। তাহলে এইটা একটা চলক না, এটাকে নিয়ন্ত্রণ করা আছে, বাড়া কমা করা আছে। এরপর আরেকটা চলক চলে আসে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপ দিলে তো ভাই গ্যাসের তাপমাত্রা বাড়া কমা করবে। আপনি বেশি তাপ দিলে বেশি তাপমাত্রা হবে, কম তাপ দিলে কম তাপমাত্রা হবে। তাহলে গ্যাসের চলক কয়টা ভাই? এনভিপিটি। এনভিপিটি বোঝা গেল নাকি জানি? বুঝতে পারি। সবাই সবাই বুঝেছেন ভাইয়া নাকি বুঝেন নাই? বলবেন, তাড়াতাড়ি বলবেন। সবাই বলুন, বুঝেছেন কি নাকি বুঝেন নাই? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, এখন একটা জিনিস, একটা সংজ্ঞা আপনাদেরকে যেহেতু আমি তাপগতিবিদ্যা পড়িয়েছি সেখান থেকে একটু জাস্ট বলি। আপনি যদি গ্যাসে তাপ দেন ভাই, গ্যাসে যদি তাপ দেন, তাহলে হবে কি ভাই? গ্যাসের তাপমাত্রা বাড়বে, এরকম না ঘটনা? আচ্ছা, আরেকটা ঘটনা ঘটবে, সেটা কি জানেন ভাই? গ্যাসের তাপমাত্রা বাড়বে এবং আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে গ্যাসের অণুগুলোর বেগ বেড়ে যাবে না ভাই? তাপমাত্রা বাড়া মানে কি? গ্যাসের অণুগুলো বেগ বেড়ে যাওয়া, স্বাভাবিক। আচ্ছা ভাই, বেগ বেড়ে গেলে ওরা বেশি বেশি ধাক্কা খাবে না? ওয়ালে বেশি বেশি জোরে জোরে ধাক্কা খাবে। বেশি জোরে জোরে ধাক্কা খেলে কি ভাই চাপও বেড়ে যাবে না ভাই? যাবে তো? বলুন। জি ভাইয়া। বুঝা যাচ্ছে? তার মানে আমরা বলতে পারি যে যখন তাপমাত্রা বাড়ে তখন অ্যাজ এ কনসিকুয়েন্স চাপও বেড়ে যায়। বুঝা গেল? যখন কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ে তখন অ্যাজ এ কনসিকুয়েন্স চাপও বেড়ে যায়। সো ম্যাক্সিমামটা আপনি দেখবেন এই যে ভি এর সাথে পি আর টি একটু কন্ট্রাডিক্টরি। যখন ভি বাড়াবেন তখন দেখবেন পি আর টি দুটাই অলমোস্ট কমা শুরু করছে, তখন ভি কমাবেন তখন পি আর টি দুটাই অলমোস্ট বাড়া শুরু করছে। এরপর আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখব কখন কোনটা কিভাবে বাড়ে না বাড়ে, বাট আমি জাস্ট একটা আপনাদেরকে ওভারভিউ দিয়ে রাখলাম। ওকে, আসেন এবার ধীরে ধীরে বলার চেষ্টা করি। বয়েলের সূত্র ভাই, বয়েলের সূত্র হচ্ছে আমরা রিলেশন দেখব ভলিউম এবং প্রেসারের। গ্যাস কতটুকু ভলিউমে কতটুকু চাপ প্রয়োগ করছে, এই দুটো রিলেশনটা আমরা দেখব। ঠিক আছে, আসুন বোঝার চেষ্টা করি। সো ধরেন ভাই এটা একটা কন্টেনার, এখানে গ্যাস আছে, যে গ্যাসের ভলিউম হচ্ছে ভাই V1 এবং এইটা হচ্ছে একটা পিস্টন। ওকে, পিস্টনটা ওঠানামা করতে পারে। পিস্টনে দেখেন তো ভাই কয়টা স্টোন আছে, কয়টা পাথর আছে? একটি। সো এই পাথরটার ওয়েটের কারণে পিস্টনটা নিচে নামতে চাচ্ছে না? পাথরটার ওয়েটের কারণে পিস্টন কি নিচে নামতে চাচ্ছে নাকি চাচ্ছে না? বলুন। চাচ্ছে। তাহলে আমাকে বলুন ভাই, পিস্টন উপর থেকে নিচে একটা চাপ প্রয়োগ করছে না ভাই? ধরে নিলাম সেই চাপটা হচ্ছে P1। বোঝা কি গেল নাকি যায়নি? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি একটু মোটা কালি দিয়ে রেখে দিলাম। পিস্টনটা উপর থেকে নিচে একটা চাপ প্রয়োগ করছে, কি ভাই? কি চাপ? P1 চাপ। কেন চাপ প্রয়োগ করছে ভাই? কারণ এই স্টোনের বা পাথরের একটা ওয়েট আছে, ওই ওয়েটটা চাচ্ছে পিস্টনকে নিচে নামাতে। বোঝা কি গেল? আবার দেখুন, গ্যাসের অণুগুলো কি থেমে থাকবে? গ্যাসের অণু কি কখনো চাবে ওকে কেউ কম্প্রেস করুক? আপনি দেখেন, আপনি নিজে চেষ্টা করবেন। ফ্লুইডের এটা ধর্ম। তাহলে আসুন আমরা বয়েলের সূত্র পড়তে চাচ্ছিলাম। বয়েলের সূত্র কার কার সম্পর্ক ভাই? ভলিউম এবং প্রেসারের সম্পর্ক। সো ব্যাপারটা হচ্ছে, আমরা একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারটার আয়তন ধরেন V1, পুরো কন্টেনার জুড়েই গ্যাস ছড়িয়ে আসছে, তার মানে গ্যাসের আয়তন V1। আচ্ছা, এইটা হচ্ছে পিস্টন, পিস্টনের উপরে একটা স্টোন বা পাথর আছে। সো পাথরের ওয়েটের কারণে, পিস্টনের ওয়েটের কারণে পুরো জিনিসটা আলটিমেটলি নিচে গ্যাসের উপর চাপ প্রয়োগ করছে P1। পিস্টন এখানে আটকে আছে না ভাই? বলুন তো, এমনই তো মনে হচ্ছে পিস্টন এখানে আটকে আছে। কেন আটকে আছে? কারণ নিশ্চয়ই গ্যাসও নিচ থেকে উপরে চাপ প্রয়োগ করছে ভাই P1। সো নিচ থেকে গ্যাস চাপ প্রয়োগ করছে P1, উপর থেকে গ্যাসের উপর চাপ প্রয়োগ হচ্ছে P1, P1 সমান। সো আলটিমেটলি এখানে পিস্টনটি, সো আমি একটু জাস্ট বলে দিই, এই জায়গায় পিস্টনটি সাম্যাবস্থায় আছে। এই জিনিসটা কি বুঝতে পেরেছি, এই লাইনটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার দেখুন, এখন আমি যদি একটা কাজ করি ভাই, উপর থেকে চাপ বাড়াতে থাকি, মানে উপর থেকে পিস্টনের উপর চাপ বাড়াতে থাকি, তাহলে হবে কি ভাই? কি করা লাগবে বলুন তো আমাকে? এখানে স্টোন বা পাথরের সংখ্যা বাড়াতে হবে না? আমি যদি এখানে পাথর আরো 2-4টা বাড়িয়ে দিই, তাহলে বেশি পাথরের ওয়েট, বেশি পাথরের ওজনের কারণে চাপটাও বেড়ে যাবে। চাপ বেড়ে গেলে পিস্টন নিচে নামবে, ভলিউম কমে যাবে। সেই ঘটনাটা ঘটেছে। দেখেন,
যখন আমরা দুইটা পাথর রাখলাম, একটা পাথর যখন রেখেছি তখন উপর থেকে চাপ প্রয়োগ হয়েছে কতটুকু ভাই? একটা পাথর যখন রেখেছিলাম তখন উপর থেকে চাপ প্রয়োগ হয়েছে P1, দুইটা পাথর যখন রেখেছি তখন উপর থেকে চাপ প্রয়োগ হয়েছে P2, যখন তিনটা পাথর রেখেছি তখন উপর থেকে চাপ প্রয়োগ হয়েছে P3। আচ্ছা, যখন উপর থেকে চাপ প্রয়োগ হয়েছিল P1 তখন গ্যাস চাপ প্রয়োগ করছিল ভিতর থেকে P1, যার কারণে পিস্টন এখানে থেমে গিয়েছিল। এই জায়গায় পিস্টন থেমে গিয়েছে কেন? কারণ নিশ্চয়ই গ্যাসেরও চাপ এখানে হয়ে গিয়েছে P2। এখানেও পিস্টন থেমে গিয়েছে কেন? কারণ গ্যাসও নিশ্চয়ই ভিতর থেকে চাপ প্রয়োগ করছে হচ্ছে P3। তাহলে দেখুন এখানে দুই প্রকার চাপ আছে, একটা এক্সটার্নাল চাপ, একটা ইন্টারনাল চাপ, একটা গ্যাস দ্বারা চাপ আর একটা গ্যাসের উপরে চাপ। কথাগুলো কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবং একটা জিনিস দেখুন, এইখানে এই কেসে গ্যাসের আয়তন ছিল V1, এইখানে গ্যাসের আয়তন কমে হয়ে গেল না ভাই V2, এখানে গ্যাসের আয়তন আরেকটু কমে গেল না ভাই V3। আমাকে বলুন এই পাশ থেকে এই পাশে আমরা স্টোনের সংখ্যা বা পাথরের সংখ্যা বাড়িয়েছি, তাহলে কি আমরা বলতে পারি P1 এর থেকে যে P2 বড়? কারণ কি চাপ বেশি হবে, বেশি পাথর বেশি চাপ দিবে, তার থেকে বড় P3 বলা যায়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবং দেখুন তো ভাই গ্যাসের আয়তন কি কমেছে না? এখানে V1 বড়, এখানে গ্যাসের আয়তন আরেকটু কমেছে, এখানে আরো কমেছে। তাহলে আমরা যদি V1 V2 আর V3 এর মধ্যে সম্পর্ক দেখে তাহলে এরকম হবে না V1 সবচেয়ে বড়, দেন V2, দেন V3? চিত্র দেখে বোঝা যাচ্ছে না? জি ভাই। তাহলে কি আমরা এইখান থেকে একটা সম্পর্ক বলে ফেলতে পারি না যে প্রেসার আর ভলিউম, প্রেসার যত বাড়াচ্ছেন ভলিউম তত কমছে, প্রেসার যত বাড়াচ্ছেন তাহলে ভলিউম তত কমছে। তাহলে ভলিউম আর প্রেসার পরস্পরের সাথে কি বলুন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ইনভার্সলি প্রপোর্শনাল। এই লাইনটা কি সবাইকে বোঝাতে পেরেছি আমি, নাকি বিন্দু মাত্র কোথাও কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমাকে এক্ষুনি জানান, আমি এক্ষুনি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বলুন ঠিক আছে নাকি না? ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আমাকে এইখানে এই কথাটা বলুন, এই প্রেসারটা কি এক্সটার্নাল প্রেসার নাকি ইন্টারনাল প্রেসার? এটা হচ্ছে ভাই এক্সটার্নাল প্রেসার। যখন এক্সটার্নাল প্রেসার বাড়াবো, বেশি চাপ দিলে গ্যাসটা পিস্টন নিয়ে যাবে, ফলে গ্যাসের আয়তন কমে যাবে। আর অনেক সময় দেখবেন এরকম লেখা যে প্রেসার আর ভলিউম পরস্পর ব্যস্তানুপাতিক। এইখানে যে প্রেসারের কথা লেখা থাকে এটা হচ্ছে ইন্টারনাল প্রেসার বা প্রেসার অফ গ্যাস। সো দেখেন যত কম ভলিউম, গ্যাসটাকে যত কম্প্রেস করবেন তত ভিতরে চাপটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? এখানে দেখেন এখান থেকে এখানে ভলিউমটা বেড়ে কমে গিয়েছে না, এখান থেকে এখানে ভলিউম কমে গেছে, সো গ্যাসটা কম্প্রেসড হয়েছে, সো গ্যাস বেশি চাপ দিয়েছে। বোঝা গেল? সো এই দুইটার সম্পর্ক এখন কি আমাদের ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? হ্যাঁ ভাইয়া। একদম ক্লিয়ার তো? আরেকটা জিনিস দেখুন, আমাকে বলুন তো ভাই এই জায়গাটাতে ধরেন গ্যাসের ডেন্সিটি হচ্ছে ρ1, এই জায়গায় ডেন্সিটি হচ্ছে ρ2, আর এই জায়গায় ডেন্সিটি হচ্ছে ρ3। আমাকে বলুন কোথায় গ্যাসটাকে সবচেয়ে বেশি ঘন মনে হচ্ছে? ওইখানে না? তারপর ওইখানে, তারপর ওইখানে। তাহলে আমরা এখানে যদি ρ1, ρ2 আর ρ3 কথা বলি, সবচাইতে বেশি ঘন ρ3-তে, তাহলে কিরকম বলা যায় নাকি যায় না? বলুন। ওইখানে ঘনত্ব সবচাইতে বেশি, মলিকুল অনেক কাছাকাছি, এখানে মলিকুলগুলো একটু দূরে দূরে, এখানে অনেক দূরে দূরে, তাহলে ঘনত্ব সবচাইতে বেশি। তারপর তারপর বলা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? বলুন তাড়াতাড়ি বলুন ভাইয়া। বলা যায়। আচ্ছা, তাহলে আমরা যদি প্রেসার আর ডেন্সিটি সম্পর্ক দেখি, দেখুন তো ভাই প্রেসারের যেই অর্ডার P1 এর থেকে P2 বড়, তার থেকে P3 বড়, ডেন্সিটিরও অর্ডার সেম না, ρ1 এর থেকে ρ2 বড়, তার থেকে ρ3 বড়। তাহলে কি আমরা বলতে পারি না ভাই ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু প্রেসার? বলা যায় যত বেশি প্রেসার তত বেশি ডেন্সিটি। যায় নাকি যায় না? বলুন। কথা বুঝেছেন সবাই? কথা কি বুঝেছেন সবাই নাকি যায় না? বুঝেন নাই? এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বয়লের সূত্র। সো বয়লের সূত্র আপনাদের পড়া শেষ, বাংলাদেশ বয়লের সূত্র আপনারা পড়ে ফেলেছেন। সবকিছু ক্লিয়ার হয়েছে আপনাদের নাকি হয়নি? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন এই পুরো ঘটনাটাতে আমাকে বলুন ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে গ্যাসের কোনো আদান প্রদান হয়েছে? কন্টেনারের ভিতরে কোনো গ্যাস ঢুকেছে বা কন্টেনার থেকে কোনো গ্যাস বেরিয়েছে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি না গ্যাসের পরিমাণটা ফিক্সড আছে ভাই, গ্যাসের পরিমাণটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এন এর মানটা ধ্রুবক। বলা যায় নাকি যায় না? বলা যাবে। আচ্ছা, এবার একটা জিনিস বুঝুন, গ্যাসকে যখনই আমরা কম্প্রেস করেছি, যখনই কম্প্রেস করেছি তখন মলিকিউলগুলো কি কাছাকাছি চলে এসেছে, কম্প্রেসড হয়ে গেলে ওরা বেশি সংঘর্ষ হবে, বেশি তাপ উৎপন্ন করবে।
সো যখনই তাপ উৎপন্ন করবে তখনই তিনটা কেসই হবে কি, এটা আমি তাপগতিবিদ্যা দেখিয়েছি, তারপরে বলে দিচ্ছি একবার। তিনটা কেসে হালকা হালকা করে হিট রিলিজ করবে। ধরেন এইখান থেকে যখন এখানে যাবে তখন সামান্য হিট বাইরে চলে যাবে, এখান থেকে যখন এখানে যাবে তখন সামান্য পরিমাণ হিট বাইরে চলে যাবে। সো ব্যাপারটা বুঝুন, যেই ঘটনাটা আমি বলতে চাচ্ছি, এই জায়গাটাতে প্রথম কেসে ধরেন গ্যাসের তাপমাত্রা ছিল টি, যখন আমরা গ্যাসটাকে কম্প্রেস করলাম তখন কি তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা না? কারণ কি, যখন কম্প্রেস করবো মলিকিউলার সংঘর্ষ বেড়ে যাবে, খুব কাছাকাছি জায়গায় সংঘর্ষ হলে কি বেশি তাপ উৎপন্ন করবে, যে ঘষাঘষি খেয়ে বেশি তাপ উৎপন্ন করবে, বেশি তাপ উৎপন্ন করলে এখানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা। কিন্তু দেখেন ভাই একই সাথে হিট কি বাইরে চলে যাচ্ছে, তাহলে তাপমাত্রা যতটুকু বাড়ার কথা পুরোটা বাইরে চলে গিয়ে হিট একই থাকে গেল, তাপমাত্রা একই থাকলো। এইখানে আরো কম্প্রেস করেছে, আরেকটু হিট বাড়ার কথা, কিন্তু হিট যখনই বাইরে চলে যাচ্ছে তখন হিট তাপমাত্রা একই থাকছে। সো পুরো কেসটাতে তাপমাত্রা একই থাকলো না ভাই? বলুন সবাই কি বুঝতে পারছেন জিনিসগুলো? তাহলে আমরা কি বলতে পারি না তাপমাত্রাটাও পুরো জায়গাটা ধ্রুবক ছিল, বলা যায়? ছিল নাকি ছিল না বলুন? ছিল। ভাইয়া আচ্ছা, তাহলে আমরা এটাই হচ্ছে বয়লের সূত্র। যখন n এবং t সমানুপাতিক থাকবে, যখন তাপমাত্রা গ্যাসের পরিমাণ সমানুপাতিক থাকবে, তখন চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক এবং চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক। এইটুকুই বয়লের সূত্র। বুঝেছি সবাই? ফিল করেছেন ব্যাপারটা? বুঝছি। সো এই যে দেখুন, এবার এটা ভাষাগতভাবে লেখা আছে, আসুন পড়ে ফেলি। এই যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, ওই যে তাপমাত্রা কনস্ট্যান্ট, গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট, কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সো এখানে যেটা ভাষাগতভাবে লেখা আছে ওইটা আমরা এতক্ষণ বুঝলাম না, এটাকে আর ব্যাখ্যা করা দরকার আছে? না ভাইয়া পারবো। দরকার নেই। তাইলে ভলিউম এবং পরস্পর ব্যস্তানুপাতিক, টি আর এন কনস্ট্যান্ট। তাহলে আসুন ফার্দার পরবর্তী লাইনগুলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি, আর এখানে লিখতে পারি 1/p, আর যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে কি চলে আসে ভাই? একটা সমান চিহ্ন চলে আসে আর একটা ধ্রুবক চলে আসে, সেই ধ্রুবকটা হচ্ছে ধরে নেন কে। ঠিক আছে, বুঝলাম? জি। সো এবার ধরেন কোনো কারণে পি আর ভি আমি এক পাশে নিয়ে আসলাম, পি ভি ইজ ইকুয়াল টু কে। কে মানে কি ভাই বলুন তো? কে মানে হচ্ছে ধ্রুবক। সো হোয়াট ডাজ ইট মিন? প্রেশার আর ভলিউমের গুণফলটা কি? ধ্রুবক। এটার মানে কি? মানে হচ্ছে আপনি প্রেশার আর ভলিউমকে ধরেন চেঞ্জ করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু তারা এমনভাবে চেঞ্জ হবে যেন তাদের গুণফলটা সবসময় ধ্রুবক হয়। বোঝা গেল? এখানে দেখেন ভলিউম ভি1, প্রেশার কত? পি1, এদের যেটা গুণফল, এখানে প্রেশার বেড়েছে কিন্তু ভলিউম এমনভাবে কমবে যেন তাদের গুণফলটা একই থেকে যায়। বোঝা গেল? ধরেন এখানে প্রেশার 4, ভলিউম 3। আচ্ছা ধরেন এখানে প্রেশার 3, ভলিউম 4, গুণফল কত? 12। তখন প্রেশার বেড়ে হয়ে গেল এখানে 4, ভলিউম কমে হয়ে গেল 3, তাহলে এখনো গুণফল কত? 4 আর 3 12। এমন ভাবে তারা বাড়া কমা করবে যেন তাদের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকে। বুঝতে পেরেছি? আশা করি পেরেছি। তো আমরা লিখতে পারি P1 V1 সমান হচ্ছে P2 V2 সমান হচ্ছে P3 V3। এই হচ্ছে আমাদের সূত্র। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ ভাইয়া। এমন কোনো সমস্যা আছে এই জায়গাটাতে? কোন সমস্যা? আচ্ছা এবার আসুন, আমরা ঘনত্ব বলতে কি বুঝাই ভাই? ঘনত্ব ভর ভাগ আয়তন, গ্যাসের ভর ভাগ গ্যাসের আয়তন বলা যায়। তাহলে আয়তন সমান কি লিখতে পারি ভাই? ভর ভাগ ঘনত্ব লেখা যায়। এটা ধরুন গ্যাসের ভর কতটুকু আয়তন জুড়ে আছে সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাই না? আচ্ছা নাও, আমরা সূত্র পেয়েছিলাম কি ভাই? P1 V1 সমান হচ্ছে কি বলুন? P2 V2। তাহলে P1 কে P1 এর মতো রাখুন, V1 এর জায়গায় আমরা কি লিখতে পারি না ভাই? W/ρ। আবার P2 কে P2 এর মতো রাখুন, V2 এর জায়গায় আমরা লিখতে পারি না ভাই? W/ρ। লেখা যায় নাকি যায় না? কারণ V এর জায়গায় W/ρ লেখা যায়। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া W1/ρ1 W2/ρ2 হবে। হ্যাঁ সঠিক কথা, এখানে ρ1 দিলাম, এখানে ρ2 দিলাম, কিন্তু এখানে কি W1 এখানে W2 দিব? উত্তর হচ্ছে না। কেন ভাই? কারণ দেখুন গ্যাসের আপনি চাপ বাড়ান কমান, ভিতরে গ্যাসের পরিমাণ কি বাড়বে কমবে? না। গ্যাসের পরিমাণ যদি বাড়া না করে, এখানে যতটুকু গ্যাস আছে এখানে ততটুকু গ্যাস থাকবে, গ্যাসের ভর কোনো চেঞ্জ হবে না। তাহলে W1 আর W2 দেওয়ার দরকার নেই, কিন্তু একই গ্যাসকে বিভিন্ন আয়তনে রাখলে ঘনত্ব চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। সো ঘনত্ব চেঞ্জ হচ্ছে, ρ1 থেকে ρ2 হয়েছে, ভর চেঞ্জ হয়নি। তাহলে দেখুন
ডাব্লু ডাব্লু কাটা, তাহলে আমরা লিখতে পারি P1 বাই P2, P1 বাই P2, আর এখানে হচ্ছে ρ1 বাই √, এই ক্ষেত্রে ঘটনা। এটাকে একটা সূত্র আকারে মনে রাখতে পারেন, আমি অত একটা ফোর্স করবো না মনে রাখার জন্য, জাস্ট এখানে জানে রাখবেন যখনই আপনি 1/2 করবেন সেটা মানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আমরা বলতেই পারি রো আর পি পরস্পর সমানুপাতিক। সো এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা তো আমি আগেই প্রমাণ করেছিলাম, তারপর একবার বলে দিই। সবকিছু কি বোঝাতে পেরেছি ভাই, নাকি কোনো সমস্যা আছে বলুন? বুঝছি ভাই। ক্লিয়ার হয়েছেন সবকিছু? ক্লিয়ার হয়েছেন সবকিছু? কারো মধ্যে বিন্দুমাত্র কোনো ডাউট থাকলে এখনই বলুন। পদ্মা রাগ, তারপর হচ্ছে ইরফান, ফিজু, শেতাব, এনায়েত, সবাই কথা বলুন। বুঝছি এটা। ইরফান কি ভাই বুঝেছি। ওকে, খুবই ভালো জিনিস। তাহলে আসুন এইটা একটু করি, এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে খুবই আসে থাকে। অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে। কি প্রশ্নটা ভাই দেখুন, বেলুন ফুলানোর সময় অনেক সময় এরকম প্রশ্ন আসে যে বেলুন ফুলানোর সময় বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয় কিনা ব্যাখ্যা করো, অথবা এমন আসতে পারে যে টায়ার পাম্পিং এর সময় বেলুনের বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কিনা ব্যাখ্যা করো। তো আসেন ব্যাখ্যা করি। ধরেন আপনার কাছে একটা বেলুন আছে ভাই, হলুদ কালারের। ধরেন প্রথমে বেলুনটা হচ্ছে এরকম চুপসে আসছে, এরপর এই বেলুনটাকে আপনি পাম্প করে বড় করে দিলেন। প্রথমে তো লঙ্ঘিত হয়ে গেল, এখানে তো এন ধ্রুবক না। এক্স্যাক্টলি, এই তো। সো ব্যাপারটা বুঝুন। আপনি বলতে পারেন যে ভাই এখানে ভলিউম V1 আর এখানে ভলিউম V2, সো ভলিউম বেড়েছে, ভলিউম বেড়েছে। আবার এখানে ধরেন চাপ P1, এখানে চাপ P2। আমাকে বলুন তো ভাই চাপ কি বাড়লো নাকি কমলো? ভলিউম বেড়েছে, চাপ কি বেড়েছে নাকি কমেছে? কমন সেন্স দিয়ে বলার চেষ্টা করুন, সবাই বলার চেষ্টা করুন। চাপ কি বেড়েছে নাকি বাড়েনি? ভলিউম দেখা যাচ্ছে যে বেলুনটাকে চুপসে ছিল, এখন বড় হয়েছে, সো ভলিউম বেড়েছে। চাপ কি বাড়লো নাকি কমলো? চেষ্টা করুন বলার, না বলতে পারলে সমস্যা নেই, আমি আছি। কি হয়েছে বলুন, চাপ কি বেড়েছে নাকি কমেছে? কমার কথা না? P1 এর থেকে P2 কি ছোট হওয়ার কথা না? হ্যাঁ। উত্তর হচ্ছে না, P1 এর থেকেও P2 বড়। একে হচ্ছে V1 এর থেকে V2 বড়, একই সাথে P1 এর থেকে P2 বড়। তার মানে এটা কি বয়েলের সূত্র হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? লঙ্ঘিত হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই P1 এর থেকে P2 বড় কিভাবে, এটা ফিল করার, এটা তো সম্ভব না ভাই। ভলিউম বাড়লে তো চাপ কমা উচিত ছিল। এখন এটার উত্তর হচ্ছে আপনি একটা বেলুনকে ফুলাতে 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 যদি থাকেন, একসময় বেলুন ফেটে যায় কেন? উত্তর হচ্ছে ভিতরে এত বেশি চাপ হয়ে যায়। আমি বলি ভিতরে এত বেশি চাপ হয়ে যায় যে বেলুনের আবরণটা এটাকে আর ধরে রাখতে পারে না, ফলে ফেটে যায়। তাহলে আমাকে বলুন, বেলুন ফুলালে ভিতরে চাপ বাড়ছে না? এই জন্য তো বেলুন ফাটে, নাহলে কি ফাটতো? তাহলে চাপ ডেফিনেটলি P1 এর থেকে P2 বড় হবে, আর ভলিউম V1 এর থেকে যে V2 বড় এটা দেখে বোঝা যাচ্ছে। সো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি প্রেসার আর ভলিউম পরস্পর কি ব্যস্তানুপাতিক, নাকি এই সম্পর্কটা মানে নেই? সম্পর্ক তো মানে নেই, কারণ দুইটাই একই সাথে বেড়েছে। সো যেহেতু মানে নাই, তার মানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। বুঝলাম? হ্যাঁ। এখন ব্যাখ্যা কেন, রিজনটা হচ্ছে ভাই এন এর পরিমাণটা বেড়েছে, নাম্বার অফ মোল। দেখুন ভাই, যখন গ্যাস এখানে যখন বেলুনটা চুপসে ছিল, তখন ধরুন ভিতরে কোনো গ্যাস ছিল না, ছিল কম ছিল। যখনই আমরা বেলুনকে পাম্প করছি, মানে কি বলুন তো ভাই, প্রতি মুহূর্তে গ্যাসের পরিমাণ বাড়াচ্ছি না ভাই? গ্যাসের পরিমাণ বাড়াচ্ছি তো। এখানে ধরুন অল্প দুইটা অণু ছিল, এখানে ধরুন হাজার হাজার অণু হয়ে গেল। তাহলে আমাকে বলুন, আমরা গ্যাসের অণুকে কনস্ট্যান্ট রেখে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হয় না? অণু আর তাপমাত্রাকে। এখানে তো অণু সংখ্যাটা বাড়ছে, তাহলে কি এখানে বয়েলের সূত্র কোনোদিন কাজ করতো? আদৌ করতো না। সো একই কারণে কাজ করেও নেই। সো বেলুন ফুলানোর জন্য ওটা ব্যাখ্যা করে দিলাম, টায়ারের জন্য একই ব্যাখ্যা। পারবো না? পরীক্ষা যদি আসে পারবো। সবাই 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 ওকে, খুবই ভালো জিনিস। আসুন এই একটা কোয়েশ্চেন, বয়েলের সূত্র হতে গ্রাফ আঁকো। অনেকগুলো গ্রাফ আঁকতে বলেছে, তো আমি কয়েকটা দেখাবো, বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দেবো। প্রস্তুত? জি ভাইয়া। আচ্ছা দাঁড়া, এটা মাঝখানে দিয়ে দিই। আসুন, সো আমি কি আপনাদের গ্রাফের কোনো ক্লাস নিয়েছিলাম স্পেশালাইজড? নিয়ে মনে হয় না, নিব একসময় নিয়ে নেব। তবে গ্রাফ সম্পর্কে যা দেখাইছেন তাপগতিবিদ্যাতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অল্প দেখিয়েছি, বাট গ্রাফ সম্পর্কে আর অনেক কিছু দেখানো আছে, ইজি জিনিস। ওগুলো ভালো লেগেছিল তো নাকি? হ্যাঁ,
ব্যাপারটা বলা যায়? আচ্ছা, খুবই ভালো জিনিস। আসুন আমরা এখন একটু বয়েলের সূত্র থেকে যত প্রকার গ্রাফ ইতিহাসে এসেছিল এখন পর্যন্ত এবং পরবর্তীতে আসবে, এর বাইরে কোনোদিন কোনো গ্রাফ আসা পসিবল না। সো আসুন সবগুলো গ্রাফ আমরা শিখে ফেলি, তাহলে পরীক্ষায় যেহেতু এর বাইরে আসা পসিবলই না, তাহলে তো পরীক্ষা কমন পাবোই, কারণ আমরা সবই পড়ে ফেললাম। মানে আমি আপনাদের কেমন না যে আমার কোনো ক্রেডিট আছে এমন, আমি সব পড়াই দিচ্ছি, তো কমন পাবেন ফর শিওর। তো আসুন সর্বপ্রথম শিখি বয়েলের সূত্র হতে প্রেসার বনাম ভলিউমের গ্রাফ। একটা শেখাবো, বাকিগুলো আপনারা পারবেন। দেখেন, গ্রাফ আঁকতে বলা মানে কি ভাই, আপনাকে আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকা লাগবে। ওকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকা লাগবে। সো এখানে কি লেখা আছে ভাই, প্রেসার বনাম ভলিউমের গ্রাফ। সো মনে রাখবেন ভলিউম বা ভার্সেস, অনেক সময় ভার্সেসও থাকতে পারে। ভার্সেসের আগে যা থাকবে সবসময় মনে রাখবেন, তাকে আমরা সবসময় প্লট করব হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। বুঝলাম? ভার্সেসের আগে যা থাকবে বা বনামের আগে যা থাকবে তাকে কোন অ্যাক্সিস বরাবর প্লট করবো ভাই? ওয়াই। তাহলে পরেরটা এক্স, এটা তো আর মনে রাখার দরকার নেই, এমনি মনে থাকে। সো এই বরাবর হবে কে ভাই? প্রেসার। আর এই বরাবর হবে কে ভাই? ভলিউম। বুঝেছি নাকি বুঝিনি? বুঝেছেন? বলুন, সবাই বলুন, বুঝেছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকবেন, ওয়াই আর এক্স দিলেন। বনামের আগে যা থাকবে সেটা ওয়াই, বনামের পরে যা থাকবে সেটা এক্স। হইল? এরপরে লিখবেন সূত্র। এখানে কার সূত্র লেখা লাগবে ভাই? বলেই দিয়েছে, বয়েলের সূত্র। সো প্রেসার আর ভলিউম রিলেটেড একটা সূত্র লিখবেন। সেই সূত্রটা কি ভাই? পিভি ইজ ইকুয়াল টু কে, তাই না? পিভি ইজ ইকুয়াল টু কে, মনে আছে? আর আমাকে বলুন ভাই, পি কোন অ্যাক্সিস বরাবর আছে? ওয়াই। ভি কোন অ্যাক্সিস বরাবর আছে? এক্স। ভাইয়া ওয়াই আর এক্স গুণ করলে যায়, এক্স আর ওয়াই গুণ করলেও তা না। 3 আর 2 গুণ করলে 6, আবার 2 গুণন 3 করলেও কি 6 না? 6ই তো। তাহলে এক্স ওয়াই যা, ওয়াই এক্স মানেও তা। সো এখানে পিভি আর ভিপি মানে সেই। সো এক্স আর ওয়াই গুণ অবস্থা থাকে, আমি এখানে লিখলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, কে এর জায়গায় কেই রাখলাম। সো মনে রাখবেন, যদি এরকম থাকে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটা মানে হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। সো এটার গ্রাফটা দেখতে হবে এই যে এরকম। এটার মানে কি ভাই? আমি এটা কোনোদিন একটা ডিটেলে ক্লাস নিয়ে নেবো, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। অথবা আপনারা 10 মিনিট স্কুলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, এখনই দেখে নিতে পারবেন আজকেই, এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স। এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স ইউটিউবে সার্চ দিবেন, পরে লিখে দিতে পারেন 10 MS, মানে 10 মিনিট স্কুল লিখে দিলে আমার একটা প্লেলিস্ট পাবেন 11টা বা 12টা ভিডিওর। ওখানে ক্যালকুলাস গ্রাফ নিয়ে অনেক ব্যাপার কথাবার্তা বলেছি, যতটুকু পড়লে আপনার ফিজিক্স আর কোনোদিন সমস্যা হবে না। সো দেখে নিতে পারেন, আপনার উপকারে আসবে। ওকে, এটা কি বুঝেছি ভাই সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো একটা গ্রাফ গেল, পরের গ্রাফটা আসি। বলেছে কি ভাই, পি বনাম 1/v, পি বনাম 1/v। তাহলে আমরা কি করবো ভাই? আগে কি করবো ভাই? আগে ডেফিনেটলি আগে করবো হচ্ছে গ্রাফ আঁকবো, তাই না? ওয়াই আর এক্স। সো এবার ওয়াই বরাবর কি হবে? পি। আর এক্স অ্যাক্সিস বরাবর এবার কি ভি হবে নাকি 1/v হবে? 1/v। 1/v। সো পি আর ভি আঁকলেন। এরপর করবেন কি ভাই? সূত্র লিখবেন। সূত্রটা এমন ভাবে লিখবেন যেন পি আর 1/v থাকে, পি আর 1/v থাকে। তো আমরা সূত্র কি জানি ভাই? পিভি ইজ ইকুয়াল টু কি? কে। তো 1/v আনার জন্য আমাদেরকে নিশ্চয়ই ভি কে অপর পাশে পাঠাতে হবে। পি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/v লেখা যায় নাকি যায় না? যায় না? সবাই কথা বলি। আচ্ছা, এবার আমাকে বলুন পি কোন অ্যাক্সিস বরাবর আছে? ওয়াই। 1/v কোন অ্যাক্সিস বরাবর আছে? এক্স। কে একটা কি কনস্ট্যান্ট না ভাই? কে এর পরিবর্তে আমরা আমাদের নিজের পরিচিত একটা কনস্ট্যান্ট বসে, সেটা হচ্ছে এম। আপনি জানেন সরলরেখায় ধ্রুবক থাকে হচ্ছে তার স্লোপ বা এমটা। সো ওয়াই ইজ ইকুয়াল টু mx। বলুন তো এটা কিসের সরলরেখা ভাই? মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। সো গ্রাফটা দেখতে হবে এই যে এরকম। বুঝেছি? পারবো? বুঝছি। সবাই বলুন, সবাই, বাকিরা কথাবার্তা বলি। জি ভাইয়া। ক্লিয়ার হচ্ছে সবকিছু? জি। বাকিরাও বুঝেছি তো? জি ভাইয়া। আচ্ছা, এবার 3 নম্বর গ্রাফটা দেখে আসেন। 3 নম্বর গ্রাফটা কি বলেছে ভাই? পি বনাম 1/v, তাই না? তাহলে ওই যে ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে বসাবো ভাই? পি নাকি রুট পি? রুট পি। আর এই বরাবর ভি নাকি 1/v? 1/v। বুঝলাম? গেল। এরপর এমন একটা সূত্র লেখা লাগবে যে সূত্রে রুট পি আছে আর 1/v আছে। মানে আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে ভাই এরকম তো কোনো সূত্র নেই, আমরা দেখেছি পিভি ইজ ইকুয়াল টু কে।
এখন আমি বলবো যে ভাই এইটা কি একটু সেন্স খাটিয়ে রুট পি আর 1/v আনা লাগবে। আপনি পি কে এক পাশে রাখুন আর কে ইন্টু 1/v এক পাশে নিয়ে যান, এটুক তো করাই যায় তাই না, এইটুক করা যায়। এরপর দেখুন ভাই, এরপরে দেখুন ভাই রুট পি কে কি লেখা যায় না ভাই, রুট পি হোল স্কোয়ার জি ভাইয়া। লেখা যায়, শেষ। রুট পি হোল স্কোয়ার মানেও তো পি। তাহলে দেখুন রুট পি আছে কোন অ্যাক্সিস বরাবর, ওয়াই। এখানে কি রুট পি আছে না রুট পি হোল স্কোয়ার আছে, রুট পি হোল স্কোয়ার। তাহলে এখানে বসাবো কি, রুট পির জায়গায় ওয়াই বসাবো, যেহেতু রুট পি হোল স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার বসাবো। ইজ ইকুয়াল টু 1/v, দেখেন তো কোন অ্যাক্সিস বরাবর আছে, এক্স, তাহলে 1/v এর জায়গায় বসাবো এক্স। কে এর জায়গায় কি বসান, সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এক্স। এটা কিসের গ্রাফ ভাই বলতে পারবেন? এটা হচ্ছে শিখে রাখুন, আমি পরবর্তী কোনো দিন ক্লাসে দেখানোর চেষ্টা করব, অথবা আপনারা আমার ওই প্লেলিস্ট দেখে নিতে পারেন সায়েন্স ফাউন্ডেশন কোর্স। সেটা গ্রাফ হচ্ছে পরাবৃত্তের গ্রাফ। মনে রাখবেন যার পাওয়ার 1 তার উপরে পরাবৃত্ত হবে, এক্স এর পাওয়ার 1, এক্স মানে 1/v, সো পরাবৃত্তটা হবে এই যে এরকম এক্স অ্যাক্সিসের উপরে। নিচের অংশটা দেই নাই, কারণ হচ্ছে ভাই প্রেশার আর ভলিউমের মান তো নেগেটিভ হয় না, নিচের অংশটা দেওয়া মানে তো নেগেটিভ হয়, সো এই মানটা দিব না। বুঝেছি নাকি বুঝি নাই বলুন সবাই? বাকিরা বুঝতেছেন? আচ্ছা, এবার পরবর্তীটা আসে। পরবর্তীটা কি ভাই, পি বনাম রো। সো এই বরাবর পি, এই বনাবর রো, পি বনাম রো। কি করবো ভাই? হ্যাঁ বুঝি নাই, কি বললেন ভাই? পরাবৃত্তের নিচে ডট ডট দিয়ে পি এর কাছে লাইন টানছেন, যে ওটা কিসের লাইন? ও আচ্ছা, আমি বললাম যে পরাবৃত্ত দেখতে হয় এই যে এরকম, মানে এইখান থেকে এই পাশে, আবার এই বাকি অংশটা এই পাশে থাকে। এখন আমি নিচের অংশটা দিই না, নিচের অংশটা দেওয়া মানে কি বলেন তো ভাই? ভলিউমের মানটা নেগেটিভ হওয়া, প্রেশারের মানটাও নেগেটিভ হওয়া, কারণ এই বরাবর প্রেশার নেগেটিভ, এই বরাবর ভলিউম, মানে ভলিউমের মানটা পজিটিভ আছে বাট প্রেশারের মানটা নেগেটিভ হয়ে গেছে, তাই না? প্রেশারের মান কি নেগেটিভ হইতে পারে? না, এই জন্য নিচের অংশটা দিই। বুঝা গেল? আচ্ছা, এবার দেখেন পি বনাম রো, তাহলে আমরা পি বনাম রো এর একটা সূত্র লিখে ফেলবো। পি আর রো এর সূত্রটা কি ভাই জানো? সূত্রটা কি বলেন? রো ইজ প্রপোর্শনাল টু পি, মনে আছে বয়লের সূত্র? আর আমরা এখানে লিখতে পারি না ভাই, রো ইজ ইকুয়াল টু কেপি, লিখা যায় মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তো আপনি মনে করতে পারেন যে ভাইয়া মিলতেছে না কিছু একটা। আচ্ছা, কে এই পাশে পাঠিয়ে দেন। পি সমান লিখা যায় 1/k ইন্টু রো, লিখা যাবে? দেখা যাবে। আচ্ছা ভাই দেখেন 3 একটা কনস্ট্যান্ট, এর মান তো সারা জীবন 3 থাকবে। আচ্ছা ভাই দেখুন তো 1/3 নতুন একটা কনস্ট্যান্ট না? 1/3 মানেও তো একটা কনস্ট্যান্ট, 3 মানে যেমন কনস্ট্যান্ট 1/3 মানেও কনস্ট্যান্ট, তেমনি কে মানে কনস্ট্যান্ট, 1/k মানে কনস্ট্যান্ট। সো আমি 1/k কেও ওই কে দ্বারা ডিনোট করতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ কনস্ট্যান্ট কে কনস্ট্যান্টের মধ্যে রাখবো, ওই কে কি এগুলো পরে শিখবো আমরা, বাট আপাতত কনস্ট্যান্টের মধ্যে থাকে। তো পি সমান কে রো লিখা যায়। ওকে, সো এবার পি আছে কোন এক্স বরাবর ভাই, ওয়াই। রো আছে কোন এক্স বরাবর, এক্স। আর কে এর পরিবর্তে আমাদের পরিচিত একটা ধ্রুবক বসাতে পারি, সেটা হচ্ছে এম। সো গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। বুঝেছি? সবাই কথা বলি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার পরবর্তী গ্রাফে চলে আসি। হ্যাঁ আপনি ডট মানে ডট ডট দিবেন কেন মূল বিন্দুতে? খুব সুন্দর কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন। এখন দেখুন ব্যাপারটা, আমি যদি ডট না দিয়ে টাচ করে দেই তাহলে দেখুন তো ভাই এই পয়েন্টটার মিনিং কি হচ্ছে? এই পয়েন্টের মিনিং কি হচ্ছে ভাই? রো এর মান 0, প্রেসারের মান 0। আচ্ছা ভাই, রো এর মান 0 হওয়া মানে কি ভাই? কোনো জায়গায় ঘনত্ব 0 হয়ে যাওয়া মানে কি? সেখানে কোনো গ্যাসই নেই। এখন কোনো একটা কন্টেনার আপনি কি একদম গ্যাস ছাড়া এটাকে তৈরি করতে পারেন? পৃথিবীতে এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে আপনি পুরোটাই ভ্যাকুয়াম ক্রিয়েট করতে পারলেন, সম্ভব না। সো এই কারণে এই জায়গাটা আমরা ডটেড করে দিই, কারণ আমরা জানি একদম পুরোপুরি মূল বিন্দুতে আসা পসিবল না। মানে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে যদি গ্রাফটা আসতো, যদি কোনোদিন এরকম করতে পারতাম তাহলে এই পাশ দিয়ে যেত, সেইটুকু ডটেড দিলাম। আর এতটুকু অ্যাচিভেবল, সো এইটুকুকে লাইন দিয়ে দিয়েছি। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি পুরোটা লাইন দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই, ইন্টারমিডিয়েটের সিলেবাসে এটা কোনোভাবে ভুল ধরা হবে না, বাট আমি সঠিকটা শিখিয়ে দিলাম। বুঝেছেন ভাইয়া? ক্লিয়ার হয়েছে? ওকে, পরবর্তী লগ পি বনাম লগ ভি। সো কি করবো ভাই? ওয়াই অ্যাক্সিস বরাবর এবার কি নিব, পি নাকি লগ পি? লগ পি। আর এক্স অ্যাক্সিস বরাবর কি নিব, ভি নাকি লগ ভি? লগ ভি। এবার করব কি ভাই? লগ পি আর লগ ভি রিলেটেড ফর্মুলা লিখবো না। আপনি বলতে পারেন ভাই এরকম তো কোনো ফর্মুলা দেখি নেই। সমস্যা নেই ভাই, আমরা মেকানিক্যাল কোনো একটা কাজ করব,
কোনো একটা মেকানিকের মতো কাজ করবো, জোড়াতালি দিব। পিভি ইজ ইকুয়াল টু কে, দুই পাশে লগ নিয়ে নেন, লগ পিভি, আর এই পাশে লিখতে পারি আমরা লগ কে, পারি না লিখতে? হ্যাঁ। আচ্ছা, সো লগ পিভি মানে কি লেখা যাবে ভাই? দুইটা চলক যদি গুণ অবস্থা থাকে তাহলে লেখা যাবে লগ পি প্লাস লগ ভি, আর এই পাশে লেখা যাবে লগ কে। যাবে, লগ কে কে ভাগ করে দেন, লগ পি ডিভাইডেড বাই লগ কে প্লাস লগ ভি ডিভাইডেড বাই লগ কে ইজ ইকুয়াল টু 1। লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার বলুন লগ পি কোন অ্যাক্সিস বরাবর আছে ভাই? ওয়াই, তাহলে লগ পি জায়গায় আমরা লিখতে পারি ওয়াই। আবার দেখেন লগ ভি কোন অ্যাক্সিস বরাবর আছে বলো তো? এক্স, তাহলে লগ ভি জায়গায় লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর লগ কে একটা ধ্রুবক না ভাই? কে একটা ধ্রুবক, এটাকে যদি আবার লগ করি তাহলে নতুন একটা ধ্রুবক চলে আসবে না? সো নতুন ধ্রুবকটার নাম ধরে নিলাম আমরা এ। তাহলে এক্স বাই এ আর ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটা কিসের গ্রাফ জানেন আপনারা? না জেনে থাকলে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে সরলরেখার গ্রাফ। সরলরেখাটা দেখতে হবে এরকম, এই পাশে এতটুকু হচ্ছে এ পরিমাণ, এই পাশে এতটুকু হচ্ছে বি পরিমাণ। এখন আমরা জানি এ আর বির মান সমান, এইভাবে লিখলাম। কারণ আপনি যদি বলতে পারেন যে ভাই আমরা সমীকরণ দেখে বুঝবো কেমনে কোনটা কি, সরলরেখা নাকি বক্ররেখা, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, সো আপনাদেরকে আমি ওই জন্য রিকোয়েস্ট করবো এই গ্রাফ, এই মানে ইয়াটা প্লেলিস্টটা আপনারা একটু দেখে নেবেন ইউটিউব থেকে। 10 মিনিট স্কুলের এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স আমারই নেওয়া, অনেক কোয়ালিটি কন্টেন্ট আছে এখানে, সো আপনারা চাইলে করে নিতে পারেন, আপনাদের আর জীবনেও গ্রাফ নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, যাবো পরবর্তী কোয়েশ্চেন। বুঝেছেন নাকি সমস্যা আছে? বলুন, বুঝেছেন নাকি সমস্যা আছে ভাই? কথা বলি না ভাইয়া। আচ্ছা, তাহলে পরবর্তী গ্রাফ পিভি বনাম পি। সো এই বরাবর লাগবো আমরা পি ভি, এই বরাবর রাখবো হচ্ছে পি, পিভি বনাম পি এর গ্রাফ। ওকে, আসেন আমরা বয়েলের সূত্র কি পড়েছিলাম ভাই? বয়েলের সূত্র কি পড়েছিলাম বলুন? পিভি সমান কে, এরকম না ব্যাপারটা? আচ্ছা, এখন ব্যাপারটা বুঝান আমাকে, একটা জিনিস বলুন, আমরা প্রেসারের মানটা যদি বাড়াই তাহলে ভলিউমটা এমন ভাবে কমবে যেন পিভি ইজ ইকুয়াল টু কে থাকে, যেন মানে কনস্ট্যান্টই থেকে যায়। মানে প্রেসারের মান যদি বাড়াই তাহলে ভলিউম এমন ভাবে কমবে যেন তাদের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং প্রেসারের মান যদি কমাই তাহলে ভলিউমের মান এমন ভাবে বাড়বে, প্রেসার মান যদি কমাই তাহলে ভলিউম মান এমন ভাবে বাড়বে যেন পিভি ইজ ইকুয়াল টু কেই থাকে। বলা যায় নাকি যায় না বলুন? প্রেসারের মান যদি বাড়াই অথবা কমাই, পিভি ইজ ইকুয়াল টু কেই থাকবে না ভাই? পিভি ইজ ইকুয়াল টু কে বলতে বোঝাচ্ছি পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে পিভির মানটা সবসময় ধ্রুবকই থাকবে, এদের গুণফলটা, প্রেসার আর ভলিউমের গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে। বোঝা গেছে? প্রেসারের মান বাড়াই আর কমাই, ভলিউমের মান বাড়াই আর কমাই, এদের গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে। বোঝা গেছে? একজনের সাপেক্ষে আরেকজন এমন ভাবে চেঞ্জ হবে যেন তাদের গুণফল ধ্রুবক থাকে। এটা কি বুঝলাম? কথা বলি ভাইয়া, কথা বলি। আচ্ছা, তাহলে আমাকে এখন একটা জিনিস বলুন, এটা গ্রাফটা দেখতে কিরকম হবে ভাই? গ্রাফটা দেখতে হবে এই যে এরকম। মানে আপনি ধরেন প্রেসারের মান বাড়াচ্ছেন, এই যে 1 2 3 4 5 6 করে বাড়াচ্ছেন, কিন্তু পিভির মানটা ওই যে একবার যেটা ছিল, প্রেসার মান আপনি যতই বাড়ান ওই মানটা অতই থাকবে, কোনোভাবেই বাড়বে না। বোঝা গেল? এই হচ্ছে ঘটনা, বুঝলাম? সো পিভি বনাম ভি এর গ্রাফটাও সেম, পিভি বনাম ভি এর গ্রাফটাও সেম, বুঝেছি? স্যার ওখানে ঘনত্ব ছাড়া যে কোনো মানে প্রেসার ছাড়া যে কোনো কিছু যদি বনামে রাখি তাও কি এটা সরলরেখা মানে কনস্ট্যান্টে থাকবে? কি কোশ্চেনটা কি আরেকবার বলতো? মানে এখানে পিভি বনাম পি রাখছেন না, এখন এখানে পি এর জায়গায় যদি অন্য যে কোনো যেমন টেম্পারেচার বলেন। না 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 ভাই, টেম্পারেচার রাখলে তো হবে না। এটা টেম্পারেচার তো এই গ্রাফে কনস্ট্যান্ট, এই জায়গাটাতে টেম্পারেচার আর নাম্বার অফ মোল তো কনস্ট্যান্ট, এটা ধরেই তো এই গ্রাফটা আঁকছেন। গ্রাফের নামটা দেখুন, শুরুতেই দেখুন এই প্রশ্নটাই লেখা ছিল বয়েলের সূত্র হতে। বয়েলের সূত্র মানে কি আপনাকে বলেই দিয়েছে, টেম্পারেচার কনস্ট্যান্ট। বোঝা গেল? আচ্ছা, বুঝছি। এখন আপনাকে ধরেন এর বাইরে কিন্তু প্রশ্ন আসা সম্ভব না, কিন্তু এর বাইরে প্রশ্ন কিভাবে দিতে পারে আমি আপনাকে বুঝাই বলি। এই যে 8 নাম্বার দিলাম না, 9 নাম্বার প্রশ্ন এরকম আসতে পারে যে আমাকে বলুন ভি বনাম পিভি গ্রাফ কেমন হবে। 10 নম্বর গ্রাফ হচ্ছে এরকম, পি বনাম পিভির গ্রাফ কেমন হবে। এখন দেখুন ভাই,
এগুলো তো আমরা অলরেডি পড়েছি। এই গ্রাফটা এক্স এক্সের সমান্তরাল, এটাকে জাস্ট ওয়াই এক্সেসের সমান্তরাল করে দিবেন, তাইলেই শেষ। তাহলে আমাকে বলুন গ্রাফ রিলেটেড কোনো ঝামেলা কি আর হবে আদৌ? ইনশাল্লাহ হবে, হওয়ার কি উচিত কোনো হবে? ইনশাআল্লাহ হবে। সেটাপ জি ভাইয়া। হবে আর গ্রাফ রিলেটেড ঝামেলা? আরে না ভাইয়া। ইনশাল্লাহ। সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। কালকে আবার সন্ধ্যা 6টার দিকে আপনাদের আমন্ত্রণ থাকবে, ভ্যালেন্টাইন্স ডে, এবং আমাদের জীবনে সবারই প্রথম ভালোবাসা ফিজিক্স। সো আমরা ফিজিক্সের সাথেই কালকের দিনটা পার করি, কি বলে? কিন্তু রিপ্লাই ব্যাক হ্যাঁ বুঝিনি। তো পাওয়া যাবে। আরে হবে, একদিন পাবেন ইনশাল্লাহ, তো ধৈর্য ধরা লাগবে, হালাল সম্পর্ক হিসেবে পাবেন। সো আজকের ক্লাস এখানে শেষ করছি ভাই, আবার দেখা হবে আপনাদের সাথে। কোনো যদি ডাউট থাকে আমাকে এখনই জিজ্ঞেস করতে পারেন, আর বন্ধু বান্ধবদেরকে জানাবেন এই ক্লাসটা যেন করে আসে, আর কালকে কিন্তু ক্লাস হবে। সো আজকের মধ্যে এই ক্লাসটা যেন করে ফেলাম, রেকর্ডেড ভিডিওটা আজকে আপলোড দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা নেক্সট ক্লাসে দেখা করি। ভাইয়া পিডিএফটা দিন। হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে আর? না ভাই। ওকে, তাহলে থ্যাংক ইউ ভাই এতক্ষণ সাথে থাকার জন্য। আবার কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।